সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাউথ এশিয়ার আজকের আড্ডায়, আজকের শব্দবাজির সাঁঝে। বাজিকর শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত। দক্ষিণ এশিয়ায় নানান রকমের বাজি আমরা শুনতে পাই, ফাঁকিবাজ তার মধ্যে আছে। ধরা যাক কোন একটা অনুষ্ঠানে আসবো বলে সে তো এলো না এবং আর এলো না, এটা একটা আছে। আবার শব্দবাজি বলেও একটা ব্যাপার আছে। সুতরাং আমরা আজকে পেয়েছি সেই শব্দবাজ রয় চৌধুরীকে। রয় চৌধুরী একজন প্রাক্তন রেডিও জকি, সঞ্চালক এবং বাচিক শিল্পী। রয় চৌধুরী, স্বাগত জানাচ্ছি আজকের আড্ডায়। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। এবং আমার মানে বেশ রোমাঞ্চকর লাগছে ব্যাপারটা। এটা আপনাকে বলা হয়নি, আমি বলি একটু। আমার কাজের সূত্রে আমার পাকিস্তানের কয়েকজন বন্ধু, মানে তারা বন্ধু হয়ে গেছিল পরে আর কি, এখনো হালকা যোগাযোগ রয়েছে। তারা কলকাতায় এসেছিল একটা অনুষ্ঠানে, রোটারি ক্লাবের একটা অনুষ্ঠানে। তো সেখানে তাদের সঙ্গে আলাপ হয় এবং তারপরে বন্ধুত্ব হয়। তো স্বাভাবিক তারা বলেই যে আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো, আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। তারা পাকিস্তানি একদম। তাদেরকে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি শুনেছি ওখানে অনেক বাঙালি আছেন। তারা বলেছে হ্যাঁ, পুরো বাঙালি পাড়া রয়েছে, অনেক বাঙালি রয়েছেন, তাদের প্রচুর বাঙালি বন্ধুও রয়েছে। এবং শুনে আমার বেশ রোমাঞ্চ লেগেছিল যে বাঙালি কিভাবে সারা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে। তারপরে যখন আপনার সঙ্গে আলাপ হলো, তারপরে তো আপনাকে প্রচুরবার জিজ্ঞেস করেছি যে কতজন বাঙালি আছেন, বাঙালিরা কি করেন, সেখানে কি খান তারা, মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাঙালি থেকে কতটা আলাদা। একটু আগে আপনাকে বলছিলাম যে এক তো মানে আপনি বঙ্গোপসাগরের মাছ খেয়েছেন, আবার আপনি আরব সাগরে নিশ্চয়ই সি ফুড বা মাছও খেয়েছেন, তো সেইটার স্বাদ কিরকম? আমার খালি মনে হচ্ছিল যে কতটা আলাদা বা কতটা একরকম রয়েছে। তো শব্দগুলো তো একই, মানে শব্দবাজিতে যা করি আর কি, বাংলা ভাষা নিয়ে কাজ করি। আর বাঙালি বাংলা ভাষা সব জায়গায় থাকবে। আপনাকে একটু প্রথম জিজ্ঞেস করি, ওখানকার বাংলা ভাষা বাংলাদেশের, কলকাতার বা সারা দুনিয়া বাংলার থেকে কতটা আলাদা আপনি পেয়েছেন? খুব একটা আলাদা করা খুব কঠিন, কারণ হচ্ছে যে আসলে বাঙালির যে ব্যাপারটা হচ্ছে, বাঙালি খানিকটা আসল উপনিবেশটা আসলে আমার মনে হয় তারাই তৈরি করতে পারে। কারণ এই বাঙালিকে আপনি পৃথিবীর যে কোনো দেশে পাঠান, সেইখানে সে ঠিকই কি ভাবে যেন মশলাপাতি জোগাড় করে তার খাবারটাকে এমন করে রান্না করবে যেটা বাঙালি রান্না। বাঙালি যে কোনো ভাবে ধরুন লুঙ্গি বা ধুতি জোগাড় করে ফেলবে তার কমফোর্টের জন্য। তারপরে বাঙালি তার ভাষার চর্চা করবে, তাকে তার গান শোনা থেকে কেউ কখনো দূরে রাখতে পারবে না। এবং বাঙালিকেই আমি একমাত্র দেখেছি যে ধরুন ভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা তারা পালন করে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের দেখার সুযোগ হয়েছে। সুতরাং পাকিস্তানে এসে এমন কোনো ব্যতিক্রম পায়নি। তাদের এলাকাটা তাদের মতো। আপনি লন্ডনে যেমন বাঙালি এলাকা বাঙালি, পাকিস্তানের ওখানে একটা হইচইয়ের ব্যাপার আপনাকে বলি। সাম্প্রতিককালে মানে গত 5-6 দিন 7 দিনে কলকাতায় ফেসবুকে বেশ হইচই হয়েছে। বছর 1.5-2 আগে পাকিস্তানের একটা টিভি সিরিয়াল, তাতে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, যেটা আমি আপনাকে বলেও সেটা জিজ্ঞেস করেছিলাম, সেইটার খবর পেয়ে বেশ হইচই হয়ে গেছে এখানে যে পাকিস্তানি রবীন্দ্রসঙ্গীত, মানে মানে আমরা মানে আপ্লুত যে এইভাবেও রবীন্দ্রনাথ ছড়িয়ে গেছেন বা রবীন্দ্রসঙ্গীত ছড়িয়ে গেছেন, বাঙালিয়ানা ছড়িয়ে গেছে। এখানে রীতিমতো হইচই হয়ে গিয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত এইভাবে তারা শুনছেন, তারা ব্যবহার করছেন, চর্চা করছেন, মানে যা হয় আর কি, মানে 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 হইচই মতো হয়ে গেছিল। এবং আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার সেটা মনে পড়লো যে আমরা খুব আপ্লুত, খুব আনন্দিত যে এরকম ভাবেও লেনদেনটা, সাংস্কৃতিক লেনদেনটা এইভাবেও হয়েছে এবং সেটা এখনো রয়েছে। যে সৌহার্দ্যের কথা যেটা আমরা বলি, সেটা যে সত্যি বজায় আছে, এটা দেখে খুব খুশি এখানকার মানুষ, খুবই খুশি তারা। না, আসলে তো কবিতা, গান এসবের তো আর কোনো ভূগোল থাকে না, তাই না? শিল্পী তো ভূগোল থাকে না। ভূগোলটা তৈরি করে যে লোকেরা, তারা তারা তাদের মতো থাকে। রাষ্ট্রের সঙ্গে আপনার সম্পর্ক কোথায়? একটা পাসপোর্টে। রাষ্ট্রের সঙ্গে আপনার সম্পর্ক কোথায়? একটা ওয়ার্ক ভিসাতে। এছাড়া এই রাষ্ট্রগুলো খুব একটা প্রাসঙ্গিক না। আপনি যখন গান শুনতে যান, সেই গানের তো আর আপনার কাছে আসার জন্য ভিসা লাগছে না। আপনি যখন একটা মুভি দেখবেন, তার তো ভিসা লাগছে না। কাজেই সেদিক থেকে বাংলা সাহিত্যের তো একটা শক্তি আছে। আর রবীন্দ্রনাথ তো শুধু পাকিস্তান কেন, এখন আপনি দেখবেন যে ইউরোপের দেশগুলোতেও ইউরোপিয়ানরা
রবীন্দ্রসঙ্গীত গায়, রবীন্দ্রনাথ চর্চা করে, হুম রবীন্দ্রনাথ হুম 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 আসলে ছড়িয়ে পড়েছে। যেভাবে ধরুন রুমি, জালালউদ্দিন রুমির কথা ঠিক একসময় ভাবাই ঠিক যেত ঠিক না যে জালালউদ্দিন রুমি বেস্ট সেলার এখন পশ্চিমা বিশ্বে। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই ব্যাপারটা এমনটা ঘটেছে। আপনি বলিউডেই দেখবেন যে সেখানে কিন্তু বাংলা গান মানে হিন্দির মধ্যেও বাংলা গান মিশ্রণ হ্যাঁ একটা হ্যাঁ স্টাইল প্রচুর প্রচুর এসে গেছে। সো ওইভাবেই আমার হুম মনে হচ্ছে যে পাকিস্তানের মিডিয়াতেও এসে গেছে। মিডিয়া পরস্পরকে প্রভাবিত করে আর শক্তিশালী ঠিক জিনিসগুলো ঠিকই বেরিয়ে আসে। হুম তো হুম এখন আপনার গল্পটা শুনি যে কিভাবে এই যে মিডিয়ায় এলেন। মিডিয়া বাজির গল্পটা শুনে তারপরে আমরা শব্দবাজিতে যাই। আসলে আমি অভিনেতা হতে চেয়েছিলাম বা অভিনয় করতে চেয়েছিলাম। তো তখন যা হয় ২০-২১ বছর বয়সে তো খুব একটা কিছু বুঝতাম না। ঝোঁকের মাথায় নাটক অভিনয় করা, নাটক বলতে আমি বলছি এখান থেকে মানে আমি ওই স্টেজে আরকি অভিনয় করা ইত্যাদি শুরু করি। সেখান থেকে আস্তে, আস্তে অ্যাঙ্কারিং শুরু করি, সঞ্চালনা এবং সেই করতে, করতে ২০০৬ নাগাদ আমি কলকাতার একটা এফএম স্টেশনে ১ম সুযোগ পাই। তখন অবশ্য রেডিও জকি নই। তখন এমনি রেডিওতে সুযোগ পাই। মানে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল, আলাপ হয়েছিল যখন, তখন আপনি বলেছিলেন যে আপনিও রেডিওতে কাজ করেছেন, এফএম এ কাজ করেছেন। ওই আমার ওই এফএম এর যাত্রা শুরু আরকি। তবে ২০০৮ এ আমি ১ম আ রেডিও ওয়ান নামে কলকাতার একটা এফএম স্টেশনে সুযোগ পাই, যেখানে আমি রেডিও জকি হিসেবে কাজ করা শুরু করি। এবং তারপরে ২০১৯ পর্যন্ত কাজ করে আমি চাকরি ছেড়ে দিই। বিভিন্ন কারণের জন্য যাই হোক। তো তারপর থেকে তো ব্যক্তিগতভাবে কাজ করছি, যাকে আমরা ফ্রিল্যান্স করা বলি, সেরকমভাবে কাজ করছি। কিন্তু তারপরই যা হয়, অতিমারি শুরু হয়ে গেল, করোনার থাবা পড়ল। আর তারপর থেকে তো খুব একটা কাজ করার সুযোগ পাচ্ছি না। তো এই সংক্ষেপে হচ্ছে আমার মিডিয়ার যাত্রা। শুরু করেছিলাম ২০০৪ সালে, এই এখনো বকবক টকবক চলছে আরকি। আমি বলি বকবক টকবক করছিস, তো এই বকবক টকবক চলছে না এখনো পর্যন্ত। এতে কলকাতার এফএম চ্যানেলগুলো কিন্তু অনেক নাম আছে। ধরুন সেই ২০০৩-৪ সালের দিকেই আমরা অনেক নাম শুনতাম। যেভাবে হুম, হুম। কলকাতার এফএম রেডিওগুলো ১ম বলা যায় যে খুব বিকশিত এফএম চ্যানেল যেগুলো ২০০৩ এই কলকাতায় এফএম শুরু হয় ইনফ্যাক্ট। হ্যাঁ, হুম, এবং টু ওয়ে কমিউনিকেশনের স্বাদ মানে এই যে একপক্ষীয় বকবক না করে শ্রোতাদেরকে সংযুক্ত করার মধ্যে দিয়ে ঠিক। বোধহয় এফএম অনেক কাছে চলে যায় আর কি। হুম, হুম, তো এখন শব্দবাজি প্রসঙ্গে আসা যাক যে ব্যাপারটা কি? হুম। শব্দবাজি আবার কি জিনিস? শব্দবাজি ব্যাপারটা আমি আ যদিও নামটা দিই আমি ২০১০ সালে। আমার ২০০৮ এ জয়েন করার বছর ২ এক পরে যখন রেডিওতে একটা শো শুরু করি তখন। শব্দবাজি আসলে বাংলা ভাষা নিয়ে খেলা বা বাংলা শব্দ নিয়ে খেলা। কিভাবে সেটা বলি? আচ্ছা, ধন্যবাদ শব্বির আহমেদ সাহাবকে ধন্যবাদ অনেক। আ শব্দবাজি কি বলি আমি ইংলিশ ওয়ার্ড গেমস থেকে আমি বাংলাতে শব্দের খেলা তৈরি করতে শুরু করি। মানে ইংলিশ ওয়ার্ড গেমস বলতে আমরা স্ক্রাবল, ক্রসওয়ার্ড এবং এরকম বেশ কিছু শব্দের খেলা জানি। কিন্তু সেইগুলো আমি দেখতাম যে বাংলাতে খুব একটা নেই। এবং বাংলাতে আমার মনে হতো যে আরো শব্দের খেলা তৈরি করা যেতে পারে। আরো অনেকেই আগে কাজ করেছেন। আমি একটু অন্যভাবে কাজ করা শুরু করি এবং সেইগুলোর একটা সংকলন তৈরি করে ২০১০ এ যখন আমি রেডিওতে খেলাতে শুরু করি, ভাবনা চিন্তা করি, তখন নাম দিই শব্দবাজি। এবার শব্দবাজি নাম দেওয়ার পিছনে একটা কারণও ছিল। শব্দবাজি শুনলে আমরা ভয় পাই। প্রচন্ড জোরে ফাটবে, আওয়াজ হবে, একটা দূষণ ছড়াবে। কিন্তু আমার মনে হলো যে এই শব্দবাজিতে শব্দ আছে, বাংলা শব্দ আছে কিন্তু আওয়াজ নেই। কারণ এটা ফাটবে না, এটা আওয়াজ করবে না। এতে যেহেতু বাংলা শব্দ আছে, একে আমি একটু অন্যরকম শব্দবাজি বলতে চাইবো। এবং এই যে শব্দবাজি শুনলেই যে ভয়টা, এখানে সেই ভয়টা নেই। বরং এতে ভাষার যে দূষণটা সেটা অনেকখানি দেখলাম কমাতে পারছিলাম। যে বাংলা বানান, বাংলা শব্দের ব্যবহার, বাংলা উচ্চারণ, সেইগুলো দেখাতে পারছিলাম যে শব্দবাজির মাধ্যমে কিভাবে হয়তো ঠিক করা যেতে পারে। আচ্ছা। ধন্যবাদ। তো আ এই শব্দবাজির কাজটাই তাই হলো যে বাংলা ভাষার যে দূষণ সেটাকে যদি একটু ঠিকঠাক করা যায়। আমি একটা উদাহরণ দিই। আমরা অনেকেই আজকাল কথাবার্তা বলি। শব্দটা কথাবার্তা, ঠিক শব্দ যদি বলি, কিন্তু কথাবার্তা আমাদের উচ্চারণে বেরিয়ে আসে। আমরা অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, লেনদেন, কাজকর্ম হয়ে যায় কথাবার্তা বলে। কিন্তু শব্দটা কথাবার্তা, কথা আর বার্তা। আবার আমরা ভারতে বসে দেখতে পাচ্ছি যে হিন্দি প্রচুর শব্দ এখন বাংলাতে ঢুকতে শুরু করেছে। যেমন অনেকেই কলকাতায় বসে দেখতে পাচ্ছি তারা জন্মদিন মানাতে শুরু করেছেন। এবার আমরা রাগ অভিমান হলে বা কোনো কিছুর সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। রাগ অভিমান হলে আমরা ভাঙিয়ে নিই বা রাগ অভিমান মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু যদি জন্মদিন মানাতে শুরু করি তাহলে একটু সমস্যা আছে। আবার ধরুন এই অনেকেই আছেন যে খাবার বেটে দেওয়ার কথা বলেন।
বাঁট দেনা যে হিন্দি, আমরা তো খাবার কি হয় আমরা পরিবেশন করি, হয়তো খাবার লাগিয়ে দেওয়ার কথা হয়তো শুনতে পাচ্ছি, কিন্তু খাবার বেটে দেওয়াটা খুব অস্বস্তিকর লাগে। তো এই জাতীয় কিছু এটা মনে ব্যবহার হয় দেখা যাচ্ছে বন্টন, বাংলা। এটা মনে হয় বন্টন থেকে এসেছে না, বেটে দেওয়াটা। সেটা থেকে গেলে তো আমরা খাবার বন্টন বলতে পারি, কিন্তু ওই বেটে দেওয়াটা ওদের হিন্দির খানিকটা যেন অনুকরণ মনে হয় আমাদের, মানে আমরা শুনতে পাই সেটা আবার কি। আবার ধরুন মানে বেশ কিছু রকম শব্দের ব্যবহার, যেমন কয়েকদিন আগে কলকাতায় একটু হইচই হয়েছে, দেখা গেছে যে কাগজে লেখা হচ্ছে যে চেতাবনী দেওয়া হলো। এবার চেতাবনী শব্দটা আমরা বাংলায় খুব একটা ব্যবহার করি না। আমরা হুঁশিয়ার, সতর্ক, এই আরবি, ফার্সি, তুর্কি শব্দগুলো বাংলাতে ঢুকে গেছে। কিন্তু চেতাবনী থাকলেও মানে আমি দেখলাম যে অভিধানে স্বীকৃত শব্দ, কিন্তু আমরা রোজকার জীবনে ব্যবহার করি না। আমরা হুঁশিয়ার, সতর্ক, সাবধান, আমরা এইগুলো সম্পর্কে অভ্যস্ত, এইগুলো ব্যবহার করতে অভ্যস্ত। এবার চেতাবনী আছে মানেই যে ব্যবহার করব, তাতে মনে হয় যেন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার কয়েকদিন আগেই ছিল যে আহ, নায়ক বনে গেলেন, এটা আনন্দবাজার পত্রিকা ব্যবহার করেছে। উনি ডাকাত ধরে নায়ক বনে গেলেন। এবার নায়ক বনে গেলেন তো আমরা বাংলা ব্যবহার করি না। নায়ক হয়ে গেলেন, তাকে নায়ক করে দেওয়া হলো, বা তিনি নায়ক হয়ে গেলেন, এরকম একটা ব্যবহার হতে পারে। এবার নায়ক বনে গেলেনটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে নায়ক বন গায়ে। নায়ক বন গায়ে এটা থেকে সরাসরি এটা মনে হচ্ছে যে কোন বানেগা ক্রোড়পতির কোনো প্রভাব হতে পারে এটা। তারই একটা প্রভাব, মানে সরাসরি হিন্দির যে প্রভাব বাংলা সংবাদপত্রের মাধ্যমে ঢুকছে, কোথাও একটা না মানে মানুষ ক্ষেপে উঠেছেন যে এটা অস্বস্তি, যে কেন এটা হবে। আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, আমি ঠিক আছে নাম নিয়ে নিতেই পারি, এয়ারটেল যে মোবাইল পরিষেবা সংস্থা রয়েছে, তারা বছর ৩-৪ আগে কাগজের একদম প্রথম পাতা জুড়ে তারা বাংলাতে একটা বিজ্ঞাপন দেয়। সে বিজ্ঞাপনের ভাষা মানে তার শব্দ এবং তার বাক্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটা করা হয়েছে। মানে ইংরেজিটাকে গুগল ট্রান্সলেটে দেওয়া হয়েছে, তার যে এরা জগা খিচুড়ি বাংলা বেরিয়েছে সেইটা। সেটা দেখে এখানে রে রে করে উঠেছে মানুষজন। মানে এমন ভাবে আক্রমণ শুরু হয়েছে ফেসবুকে, টুইটারে। ঘন্টা ৫-৬ মধ্যে এয়ারটেল টুইটারে বিবৃতি দিল, আমরা বাংলা ভাষাকে সম্মান করি, আমরা বাংলা ভাষার কোন রকম ভাবে অপমান করতে চাইনি, এটা একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। মানে স্পষ্টত বোঝা যাচ্ছিল যে গুগল ট্রান্সলেটে ফেলে ইংরেজিটাকে বাংলা করে দেওয়া হয়েছে, এবং সে এক অখাদ্য বাংলা, মানে বাক্য গঠন, শব্দ মানে নেই বাংলাতে, এটা কোথাকার বাংলা। আমি কয়েকদিন আগে দেখছিলাম, নজরুল ইসলামের জন্মদিন গেছে কয়েকদিন আগেই। রবি নামে একটা সংস্থা, তারা আপনি জানবেন হয়তো, বাংলাদেশের সংস্থা, হ্যাঁ, হ্যাঁ, ঢাকা। তারা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের ছবি ব্যবহার করে বলছে যে নজরুল ইসলামের জন্মদিন। মানে সেখানে লোকে গিয়ে ফেসবুক পেজে যাচ্ছে তাই গালাগালি দিয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ এবং নজরুল ছবিতে পার্থক্য বুঝবে না? একটা সংস্থা একটা বিজ্ঞাপন দিচ্ছে, তারা তারা মানে একটা ভাবাবেগের সঙ্গে জাতীয় কবির জায়গায় তারা বসিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের ছবি। এটা মানা এবং যায়? মানে এবং রবীন্দ্রনাথ একটা নজরুল তারা নজরুলের পার্থক্য করতে নজরুলের পারবেন? নজরুল কত কষ্ট করে সবসময় ক্লিন শেভ থেকেছেন। অন্তত এই ঠিক। একটা জায়গায় রবীন্দ্রনাথের দাড়ি এবং নজরুলের দাড়িহীনতা, এটা কিন্তু পরিষ্কার মনে থাকার কথা। আপনি খেয়াল করে দেখেন, নজরুলের একটাও দাড়িওয়ালা ছবি কিন্তু দেখিনি আমরা। সুতরাং কি এই করে কনফ্লিক্টটা মনে ভুলটা হয় কি করলো, করে? কি করে ভুলটা করতে পারে, মানে এটা হাস্যকর। এবং এই শব্দবাজির পেজে, আমাদের ফেসবুক পেজে, শব্দবাজির পেজে বাংলাদেশের বেশ কয়েকজন তারা আমাদের ছবিটা পাঠিয়ে বলেছে আপনারা লিখুন যে এটা কি, এটা কি ইয়ার কি হচ্ছে, মানে এটা ফাজলামো হচ্ছে নাকি, যে মানে এইভাবে একজন ব্যক্তিত্ব তাকে অপমান করা, এটা রবীন্দ্রনাথকে অপমান, এটা নজরুলকে অপমান। মানে এটা সামগ্রিকভাবে বোঝায় যে বাঙালি কোনো একটা জায়গা বা যে কোনো মানুষই তারা কতটা মানে অশিক্ষিত হয়তো, বা কতটা মানে কি বলবো, তারা কেয়ার করছে না, একটা ছবি নামিয়ে বসিয়ে দিচ্ছে। এই যে ভাবনা চিন্তায় এই যে গোলযোগটা, এই যে গন্ডগোলটা, এটা খুব বড় সড়ো একটা সাংস্কৃতিক গন্ডগোল। মানে এই যে নিজেকে না চেনা, নিজের শিকড়কে না জানা, যদি কেউ এই পার্থক্যটা না করতে পারে যে কে রবীন্দ্রনাথ এবং কে নজরুল, তার মানে তো সে ছবি দিয়ে চেনে না। আজ হয়তো মানে যেটা আমরা দেখতে পাই এখানে প্রায়শই কলকাতায় লেখালেখি হচ্ছে, হুমায়ুন আহমেদের লেখা সেটা অন্য কারো লেখা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যারা হুমায়ুন আহমেদ পড়েছে তারা বুঝতে পারছে কিন্তু হুমায়ুন আহমেদের লেখার লাইন হুবহু তুলে বলা হচ্ছে এটা অন্য কারোর লেখার লাইন। বা হেলাল হাফিজের একটা কবিতার লাইন চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কলকাতা কোনো একজন কবির লাইন হিসেবে। মানে এই যে কবিতা, মানে যদি না পড়াশুনো থাকে তার মানে কি গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। এবং কোন একটা জায়গায় কিন্তু অবক্ষয়ের একটা ব্যাপার, যে আমরা বাঙালি হয়ে যদি এটা না বুঝতে পারি যে কোনটা আমাদের কে লিখেছেন, যদি না আমরা চিনতে না পারি,
তাহলে তো কোনো একটা জায়গায় গিয়ে এটা অবক্ষয় তৈরি হচ্ছে। এ তো ভাষা, এ সংস্কৃতি, বাঙালিয়ানার একটা একটা অপমান বলা যেতে পারে। এইটা বড্ড গায়ে লাগছে যে কেন এটা হবে? এত এত মানুষ পড়া লিখছেন, পড়ছেন। পড়ালেখায় একটা খুব অমনোযোগ বোধহয় এসে গেছে, যেহেতু হয়ে গেল কি যে এই যে ইন্টারনেট এবং এই যে মোবাইল ফোনের যে জাদু, মোবাইল হুম, বাজির যে হুম। সময় এসে গেল আর কি, সে সময়টাতে সত্যিই যেটা তাই। হলো সেটা হচ্ছে যে মনোযোগ বলে তো কোনো কিছু আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আহ, অল্প বয়সীদের কথা কি বলবো, আমরাই কবে হুম, শেষ অনেক বড় মোটা একটা বই পড়েছি, তাই না? এটা তো মানে বেশিরভাগ লিঙ্ক টিঙ্ক পড়েই কিন্তু জ্ঞানের রাজ্যের কাজ চালিয়ে নেওয়ার একটা ফাঁকিবাজি প্রবণতা আমাদের মধ্যে এসে গেছে। সেইখানে ঠিক তাই। অল্প বয়সীরা গেমস খেলছে আরো এক ধাপ এগিয়ে গিয়ে, তারপরে এখন তারা হুম, একটা ক্রিয়েটেড রিয়েলিটিতে চলে যেতে পারছে। মানে আহ, আপনাদের সময় বা তার আগে আমাদের সময় এসকেপিজমের জন্য তো আমরা আপনাকে কল্পনার আশ্রয় নিতে হতো, কিন্তু হুম, হুম। এখনকার বাচ্চাদের যেটা এক্সপোজার আছে সেটা হচ্ছে যে কল্পনার জগৎটা তাকে ডিজিটালি বা ভার্চুয়ালি তৈরি করে দেওয়া হচ্ছে। ওইটার মধ্যে অনেক বেশি আনন্দ চলে যাওয়াতে খুব সম্ভবত এই বিপর্যয়গুলো ঘটছে, কারণ না পড়লে না শিখলে তো আসলে আর মানে আপনি এই ভুলগুলো হবেই, তাই না? রবীন্দ্রনাথ বা নজরুল তো আমি এটাই। আরেকটা ঘটনা আপনাকে বলতে পারি। আমি দিন কয়েক আগে ওই শব্দবাজির কাজের সূত্রে ভারতের উত্তরপ্রদেশে একজন ভদ্রমহিলা থাকেন, মানে বাঙালি, তার কাজের সূত্রে তিনি এখন ওখানে চলে গেছেন। তার মেয়ে এখন ক্লাস 12 এ পড়ে। তো আমি ওই জানতে চাইছিলাম যে এখনকার বাঙালিরা, মানে যারা তরুণ এখনো, যারা কম বয়সী, তারা কি বাংলা বই পড়ছে? যে কোনো রকম বই হোক, তারা বই পড়ছে, গান শুনছে, সিনেমা দেখছে, তারা কি করছে? তো উনি বললেন যে ওরা তো বাংলা কমিক্স, বাংলা বই যাই হাতের কাছে পাচ্ছে খুব কম পড়ছে। দ্বিতীয়ত ধৈর্যটা কম। কারণ উনি বলছেন ওরা এখন জাপানিজ বা চাইনিজ কার্টুন গুলো দেখতে বেশি অভ্যস্ত। ওরা এই শিনচ্যান, আপনি হয়তো নাম শুনে থাকবেন, ডোরেমন, এই শব্দগুলোর সঙ্গে ওরা বেশি পরিচিত। ওরা এই কার্টুন গুলো দেখতে অভ্যস্ত। ওরা জাপানিজ কার্টুন দেখে। কিন্তু উনি আবার জিজ্ঞেস করেছেন যে আগেকার যে সিনেমা, মানে গুপি গাইন বাঘা বাইন, বাচ্চাদের সিনেমা হয়তো বা অন্যান্য সিনেমা, সেইগুলো তুমি কতটা পছন্দ করো? তো সে বলছে যে গুপি গাইন বাঘা বাইন ঠিক আছে, কিন্তু আমার কাছে শিনচ্যান ডোরেমন বেশি ভালো। কারণ তাতে যে ওই প্রযুক্তির ছোঁয়া, তাতে যে গ্যাজেট, তাতে যে টেকনোলজির যে উন্নতি যেগুলো দেখানো হচ্ছে, বা ওদের কাছে হ্যারি পটার বেশি গুরুত্বপূর্ণ ঠাকুমার ঝুলির থেকে হয়তো বেশি। তারা ঠাকুমার ঝুলির থেকে যতটা টান পায়, তার থেকে বেশি টান পায় হ্যারি পটারে। কারণ হ্যারি পটার যেভাবে দেখিয়েছে, যে চমকটা, যে প্যাকেজটা, সেটা হয়তো ঠাকুমার ঝুলির মধ্যে নেই। ফলে এটা কিন্তু আমাদের কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জ, দেখবেন খেয়াল করে, যে মানে আমরা পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষাটা, বাঙালিয়ানাটা কিভাবে প্যাকেজ করে পৌঁছতে পারবো? তাদের কি আসলে অ্যানিমেশনের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে? আসলে তো বাঙালিয়ানাটাকে তো আমরা ঠিক ওই যে ধর্মের মতো করে পারবো না, তাই না? আমাদের যেটা চেষ্টা হয় সেটা হচ্ছে যে আমরা ধর্মটাকে, যেমন যে ধরুন আরবি কথাবার্তা কিছুই বুঝছে না একটা বাচ্চা, তাকে আমরা জোর করে বললাম যে না, এটা একটা পবিত্র ব্যাপার, এই কথাগুলো তোমাকে বলতে হবে এবং এটা তুমি বললে তুমি কি হবে, তুমি বেহেশতে চলে যাবে। ওই হুম, হুম। বাচ্চাটা যদি অর্থটা বুঝতে পারতো তাহলে কিন্তু ও আসলে রিলেট করতে পারতো যে কেন এই কথাগুলো, বা সংস্কৃত শ্লোক বলার ক্ষেত্রেও একই কথা। হুম, ফলে হুম। বাচ্চাদেরকে আমরা ঠিক যেভাবে ধর্ম শিখাই ওইভাবে যদি এখন বলি যে বাঙালি সংস্কৃতিকে তুমি শ্রদ্ধা করো, তোমাকে হুম, বাঙালি হওয়ার চেষ্টা করো, খাঁটি বাঙালি হও ইত্যাদি, বললে তো হবে না আসলে। পৃথিবী তো কম্পিটিশনের একটা জায়গা, প্রতিযোগিতার জায়গা, ঠিক। যে জায়গাটায় হুম, একটা বাচ্চাকে কিন্তু আপনার তার মতো করেই তার সঙ্গে কমিউনিকেট করতে হবে। সত্যজিৎ রায় কিন্তু সেটা করেছেন। যে হুম। টেকনোলজি সত্যজিৎ রায়ের হাতে ছিল ততটা নিয়ে উনি সেটা করেছেন, কিন্তু ঠিক। পরবর্তীতে গিয়ে কার্টুন অ্যানিমেশন এসব ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষার আমরা তেমন কোনো বিকাশই দেখিনি এই ইন্ডাস্ট্রিতে। ঠিক কথা। এবং তাতে বোধহয় কোন একটা জায়গায়, এটা আমি কলকাতার কয়েকজন অ্যানিমেটর, আচ্ছা, সামাজিক মাধ্যমগুলো অনেক ভূমিকা রাখছে। ইন্টারনেট খুলে যাওয়া, টিকটক, পাবজির মতো প্রোডাক্ট গুলো সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে। ইন্টারনেট ভালোও করেছে, খারাপও করেছে। ভালো তো করেছে কারণ এই আমরা আলোচনা করতে পারছি, নাহলে ইন্টারনেট ছাড়া তো এটা অসম্ভব হতো। এবং খারাপ তো নিঃসন্দেহে করেছেই, কারণ এখন অনেকে, মানে আমরা ইন্টারনেটটা পেয়েছি কত 22, 23, 24 বছর বয়সে। মানে আমি যদি আমার কথা বলি আর কি, ফলে তখন ততদিনে একটা ধারণা তৈরি হয়েছে, ততদিনে বেশ কিছু বই পড়া হয়ে গেছে, একটা ভিত তৈরি হয়েছে।
এখন যারা তারা হয়তো 6, 7, 8 থেকে বা তারও আগে থেকে তারা ইন্টারনেটটা পেয়ে যাচ্ছে, আর এখন তো এই অনলাইন ক্লাসের মাধ্যমে তারা আরো আগে থেকে পেয়ে যাচ্ছে। তারা গুগল করছে, তারা পড়ছে, জানছে। তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ফলে এই প্রযুক্তিকে কিভাবে সত্যি আমরা পরবর্তী প্রজন্মের কাজে লাগাবো, এটা না আমাদের খুব সিরিয়াস একটা আলোচনার বিষয় হওয়া উচিত। এবং এটা অনেক বাবা মারই অভিজ্ঞতা না সেখানে সাহায্য করবে পরের প্রজন্মকে সত্যি শেখাতে, যে তারা কিভাবে দেখছেন যে তাদের ছেলেমেয়েরা কিভাবে শিখছে। মানে আমি কলকাতার কয়েকজন এরকম অ্যানিমেটর আছেন, তাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। তারা বলছেন যে বাংলায় অ্যানিমেটর বা অ্যানিমেশন করার ক্ষমতা রয়েছে, টাকাটা নেই। যে পরিমাণ খরচটা হবে সেই বিনিয়োগটা করলে সেটাকে ফেরত নিয়ে আসার সত্যি উপায় নেই। তারা হয়তো ওই মানে ভালো মানের অ্যানিমেশন তৈরি করতে পারবেন, ডিজনির মতো বা অন্যান্যদের মতো তৈরি করতে পারবেন। কিন্তু তাতে যে বিনিয়োগ, আমি আলোচনা করেছিলাম, মানে প্রায় 50, 60, 70, 80 লাখ টাকা মতো খরচ হতে পারে ঠিকঠাক তৈরি করতে গেলে। অর্থাৎ একটা ভালো বাংলা সিনেমা তৈরি করতে গেলে যা খরচ, প্রায় সেরকমই খরচ। কিন্তু একটা বাংলা সিনেমা তৈরি করলে তাতে যে নায়ক নায়িকারা থাকবেন তাদের যেহেতু পরিচিত মুখ, সেখান থেকে টাকাটা উঠে আসতে পারে, হয় ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমা হলে গিয়ে। কিন্তু অ্যানিমেশন সিনেমা যে দেখবে, সেখান থেকে টাকা যে বিনিয়োগ যে করবে, সে ফেরত পাবে কি করে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। এইটা বলছেন ওরা, যে এই কারণে ওরা যে বাংলায় যে অ্যানিমেশন করবেন, করে উঠতে পারছেন না। ফলে ইংরেজি সিনেমাগুলো যে বাংলায় ডাবিং করেও করবেন, তাতেও যে খরচ, সেটা অনেক ক্ষেত্রে করা হয় না, এবং তাদের কাছ থেকে অনুমতি হয়তো পাওয়া যায় না, পারমিশন পাওয়া যায় না। কারণ তারা ইংরেজি বা হিন্দি করেই খান, তো তাদের সেখান থেকে মনে হচ্ছে ব্যবসা উঠে যাচ্ছে। কিন্তু যদি সত্যি বলছি, মানে আমি আপনাকে বলা বা আপনাদের যে যোগাযোগ রয়েছে, এত বছরের আপনাদের অভিজ্ঞতা, যোগাযোগ, যদি সত্যি ডিজনি বা ওদেরকে বলা যায় যে লায়ন কিং যদি বাংলায় অনুবাদ করা যায়, বাংলায় ডাবিং করা যায়, বা অন্যান্য যে সিনেমাগুলো সেগুলো যদি, এই হ্যারি পটারই যদি বলি, যদি বাংলায় পুরো নিখুঁত ডাবিং করা হয়, স্থানীয় বাংলাতে, যে বাংলা সবাই বুঝবেন, তাহলে সত্যিই কিন্তু অনেকে যারা ইংরেজিতে বুঝতে পারেন না, তারা বাংলাতে বুঝলে সিনেমাগুলোর মাধ্যমে কিন্তু ছড়াবে। ভাষাটার চর্চা থাকবে, ভাষাটার চর্চা হবে পরের প্রজন্ম। অনেকেই আছেন যারা ইংরেজি বোঝেন না, যারা হিন্দি বোঝেন না, বা তারা হয়তো বুঝতে চাইবেন না, তারা যদি বাংলায় বোঝেন, এই ডাবিংটা যদি করানো যায়, মানে সেই যোগাযোগ হয়তো আপনাদের থাকবে। আপনাদের এত বছরের যোগাযোগের মাধ্যমে যদি ডিজনির কাছে পৌঁছানো যায়, তাদের যদি বলা যায় যে আপনাদের সিনেমাগুলো বাংলা ভাষায় ডাবিং হোক। আজকে আমি টিভিতে দুপুরবেলা দেখছিলাম যে ইংরেজি, হিন্দি আর তামিল, তাতে এখন বেশ কিছু সিনেমা ডাবিং হচ্ছে, তারা দেখতে পাবেন। আমার প্রশ্ন হলো, তামিল যদি হয় তাহলে বাংলা কেন হবে না? বাংলা ভারতের এবং দুনিয়ার, যদি দুনিয়ার বলি, প্রথম, পঞ্চম বা সপ্তম ভাষা, দুনিয়ার টপ 10 ভাষার মধ্যে পৃথিবীর বাংলা পঞ্চম, রয়েছে। হ্যাঁ, পঞ্চম ভাষা, হ্যাঁ। যাই হোক, মানে পঞ্চম, মানে 30 কোটি মতো বাঙালি সারা দুনিয়াতে রয়েছেন। সেই বাংলা ভাষাকে কেন ডিজনি গুরুত্ব দেবে না? সেই বাংলা ভাষায় যদি তারা সিনেমাটাকে ডাব করে, সে কি আমি দেখবো না? আমি কি বাংলাতে লায়ন কিং দেখবো না? আমি কি বাংলাতে হ্যারি পটার দেখতে চাইবো না? কেন দেখবো না আমি? তো যদি সে ডাব করে, তাহলে কতজনের কাছে সে ব্যবসাটাকে নিয়ে যেতে পারবে? ডিজনিকে এটা দেখানো দরকার যে তোমাদের ব্যবসা হবে যদি বাংলাতে করতে পারি আমরা। এর লাভ দুটো: এক, ডিজনির ব্যবসা বাড়বে। অনেকে ইংরেজি বা হিন্দি বোঝেন না, অনেকেই সেই শিক্ষাটা নেই, সেই স্তরে নেই। তারা অনেকে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে সেই শিক্ষাটা পাননি যে তারা ইংরেজিতে বা হিন্দিতে পড়বেন, মানে শুনবেন। বাংলায় হলে তাদের ব্যবসাটাও বাড়বে। এবং বাংলাতে হলে, মানে দেখুন, এই যে বাংলা প্রবাদ প্রবচন গুলো কিন্তু মজার ছলে ব্যবহার করা যাবে। জোর যার মুলুক তার, এইটা যদি একটা বাংলা লায়ন কিং এ ঢোকানো হয়, বা বাঁশবনের শিয়াল রাজা, এটা যদি অ্যানিমেশনে ঢোকে, তাতে সেগুলো চর্চাও বাড়বে। তো এর মাধ্যমে কিন্তু বাংলা ভাষা টিকে থাকবে, পরের প্রজন্মের কাছে পৌঁছবে। সে আর অকারণে ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো ভাষাকে অবলম্বন করবে না। ধন্যবাদ। আপনার নামটার মধ্যে একটা বেশ যোদ্ধা ব্যাপার রয়েছে। একটা যুদ্ধের ব্যাপারটাই আমরা সত্যি চেষ্টা করতে চাইছি। মানে শাওলিন, আপনার নামের উচ্চারণ যদি আমি জানি না আপনি ঠিক কিভাবে আপনি করেন, কিন্তু আমার তো শাওলিন শব্দটা শুনে আমার যোদ্ধার কথা মাথায় এলো। এবং সত্যি একটা যুদ্ধের ব্যাপার ঠিকই, যে ভাষা নিয়ে একটা যুদ্ধ। কারণ যে ভাষার যুদ্ধ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যুদ্ধটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952। ওই যে 5 জন তারা শহীদ হলেন ভাষার জন্য লড়াই, যে আমি বাংলাটা বলবো, আমি উর্দু চাই না, আমি বাংলাটা বলতে চাই, এই যে লড়াইটা, যুদ্ধটা, সেটা আজ কিন্তু সারা দুনিয়া স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার জন্ম তো বাংলা ভাষার হাত ধরে। তাহলে কেন বাংলা ভাষার জন্য আমরা পরবর্তী প্রজন্মকে বলবো না যে তুমি বাংলাটা জানো, পড়ো, শেখো, বোঝো, বলো, উচ্চারণ করো? এবং সেটা তো সিনেমার মাধ্যমে হতে পারে। সিনেমা সব থেকে বড় বিনোদনের মাধ্যম। বাংলা ভাষা, মানে বাংলা গান, বাংলা সিরিয়াল, বাংলা নাটক, আমি যদি বাংলাদেশের কথা বলি বা যে কোনো জায়গায়, সবকিছু মিলিয়ে, তাহলে বাংলা ভাষার চর্চাটা তো এত রকম মাধ্যমে রয়েছে।
কেন আমি বাংলা সিনেমা আমি আমি ডাবিং এ বাংলা সিনেমা দেখতে চাইবো না? বিশ্ব সিনেমা কেন আমি বাংলার ডাবে পাবো না? কেন বাংলা সাবটাইটেল পাবো না? এবং সেই বাংলা সাবটাইটেল হবে একদম চলতি বাংলার মতো। আমি শুনেছি বাংলাদেশে এখন জোশ শব্দটার বহুল ব্যবহার রয়েছে। যদি বাংলাদেশের জন্য ডাবিংটা হয়, জোশ শব্দটাকে ব্যবহার করেই হোক। তাহলে স্থানীয় অনেকেই তার সঙ্গে রিলেট করতে পারবেন। তারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এ তো আমাদের মতো করে বলছে। এই যে আমার মতো করে আমার চরিত্রটা যদি বলে, তাহলে আমি যে একাত্মটা পাবো, আমি যে আত্মীয়তার সূত্রটা তৈরি হবে, তখনই আমার মনে হবে হ্যাঁ, এই তো এটা আমার আপন ভাষা। এইটা এবারে খুব আরেকটা প্রয়োজন। প্রশ্নে যাওয়া যাক। সামাজিক ভারসাম্যহীনতা একটা তো রয়েছে আমার মনে হয় সাব্বির ভাই। আমার সত্যি মনে হয় যে একটা সামাজিক ভারসাম্যহীনতা রয়েছে এবং সেটা কিন্তু একাধিক কারণে হয়েছে। মানে শিক্ষাও হয়তো সব সমানভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইন্টারনেট এসে গেছে, সস্তা হয়েছে ইন্টারনেট, মোবাইল সস্তা হয়েছে, ডেটা প্যাকেজ ইত্যাদি সস্তা হয়েছে। ফলে ইন্টারনেটের মাধ্যমে তারা সবকিছুই নিচ্ছে। নিতে গিয়ে বাংলা কনটেন্টটা কোনো একটা জায়গায় একটু কম পাচ্ছে। এই যে ধরুন অডিও স্টোরি বুক ২ দেশেই সমানভাবে হচ্ছে। আমি যদি বলি যে কনটেন্ট তৈরির মূল জায়গা যদি বলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তাহলে ২ জায়গাতেই তৈরি হচ্ছে অডিও কনটেন্ট। সিনেমা হচ্ছে, সবকিছুই হচ্ছে। কিন্তু সেটা যারা গ্রহণ করবে তারা কোনো একটা জায়গায় হয়তো পশ্চিমী সভ্যতার যে ইংরেজি বা হিন্দি বা অন্যান্য ভাষার তাকে হয়তো আপন করতে চাইছে। বাংলাদেশেও কিন্তু বলিউডের রমরমা রয়েছে। এবং বহু সময়ই এই বলিউডের চাপে স্থানীয় বাংলা সিনেমা একটু হলেও মার খায়, স্থানীয় নাটক একটু হলেও মার খায়। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রচুরভাবে আমরা দেখতে পাই। এবার তাকে অগ্রাহ্য করা যায় না। কারণ বলিউডে যে চমকটা রয়েছে সেই চমকটা, সেই প্যাকেজটা হয়তো আমরা বাংলায় সবসময় দিয়ে উঠতে পারছি না। ফলে সাংস্কৃতিক যে একটা ভারসাম্য তৈরি হয়েছে, এই যে পার্থক্যটা তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে অগ্রাহ্য সত্যি করতে পারি না। এবার তার সমাধানটা কি করে করা সম্ভব? ওই আরো বেশি করে বাংলা খাওয়াতে হবে, বাংলা আরো পাতে পরিবেশন করতে হবে। মানে এইটা মানে আমি একা বলে হবে না। এটা আমরা প্রত্যেকে যদি না বুঝতে পারি, প্রত্যেকে প্রত্যেকের মতো করে, কারণ আমাদের প্রত্যেকের হাতে ইন্টারনেট রয়েছে এবং নিয়মিত বাংলা কন্টেন্ট ইউটিউবে অন্যান্য ওয়েবসাইটে আপলোড হচ্ছে। এই যে আজকের আড্ডা, এটাও কিন্তু একটা বাঙালির আড্ডা, বাংলা ভাষার আড্ডা, বাঙালিয়ানার আড্ডা। এই আড্ডা থেকেও আপনাদের যা যা মনে হচ্ছে আপনারা আলোচনা করুন। মূল কথা হচ্ছে আমি যদি মগজাস্ত্র শব্দটাকে ব্যবহার করতে চাই কিছুক্ষণের জন্য, তাহলে ওই ওই মগজাস্ত্রটাকে একটুখানি চাঙ্গা করতে হবে। তাকে একটু খাবার দিতে হবে, বাংলা খাবার দিতে হবে, বাঙালিয়ানা দিতে হবে তাকে, বাংলা শব্দগুলো দিতে হবে। তাহলে সে না অভ্যস্ত হবে। আমরা যদি নিয়মিত বাংলা শব্দগুলোকে ব্যবহার করি, মানে আমি বলবো না যে এয়ারপোর্টে আপনি যাবেন না, আপনি আপনি কি বলবো, মানে আপনি উড়োজাহাজে চাপার জন্য আপনি বিমানবন্দরে যাবেন, এটা আমাদের বোকামো হয়ে যাবে, ঠিক কথা। আমরা এয়ারপোর্টেই যাই। কিন্তু তাই বলে যদি আমরা ইউজ করতে অভ্যস্ত হয়ে যাই, ব্যবহার শব্দটার ব্যবহারটাই কমিয়ে দিই, মানে আমি ইউজ করি বেশি ব্যবহার করি কম, তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে পরের প্রজন্ম আরো কম বাংলা শব্দ ব্যবহার করবে। তারপরে একদিন দেখা যাবে আজ থেকে ১০০ বছর পরে ভাষা দিবস পালন করা হচ্ছে, উৎসব হচ্ছে, কিন্তু ভাষাটা আর নেই। কারণ ভাষাটাই ব্যবহার করার প্রয়োজন নেই। ইংরেজি বলে অন্য কোনো ভাষা বলে দিব্যি বাঙালি কাজ চালিয়ে নিচ্ছে। তখন যদি ভাষাটার মধ্যে ৭০% ইংরেজি শব্দ ঢুকে যায়, ৩০% বাংলা শব্দ, তা কি আর বাংলা ভাষা থাকবে? থাকবে না। এইটা একটা বড়সড় প্রশ্নচিহ্ন আমাদের আমাদের এখনই করে না, আমাদের মনে হয় যেটা নিয়ে রীতিমতো যুদ্ধটাই করতে হবে। এই যুদ্ধটা না করলে আমার মনে হয় না দাদা কিছু আমরা করতে পারবো। প্রমিত বাংলা এখন কোথায় গিয়ে ঠেকেছে বলে আপনার ধারণা? আর খনার বচন নিয়ে কিছু বলুন। আচ্ছা, আপনি আমার যেটা মনে হচ্ছে প্রশ্নটার ক্ষেত্রে, খনার বচন যতশো বছর পুরনো, তার এখনো নিশ্চয়ই অবশ্যই আমরা তার ব্যবহার নিঃসন্দেহে রয়েছে। কারণ আমার মনে পড়ছে, বেশ কিছু খনার বচন তো অবশ্যই মনে পড়ছে। তবে প্রমিত বাংলা এখন যে অবস্থায় রয়েছে, আপনি নিজে হয়তো বুঝবেন যে তার নিয়মিত বদলাচ্ছে। তার কারণ ইন্টারনেটের মাধ্যমে প্রচুর শব্দ ক্রমশ আমাদের অভিধানে ঢুকছে এবং প্রমিত বাংলা যাদের হাতে রয়েছে তারা কিন্তু একাধিক বয়সের মানুষ। আজকে আপনারা যারা হয়তো ৪০, ৫০, ৬০ বছর বয়সী, আমার বয়স ৪১, আমি যদি বলি ৪০ থেকে ৬০, ৭০ বছর বয়সী মানুষ, তাদের একরকম বাংলা। আবার যারা ৭০, ৮০ বছর বয়সী তাদের একরকম বাংলা, কারণ তারা একরকম বাংলাতে অভ্যস্ত ছিলেন। তারা খেয়াল করে দেখবেন বাড়ি বানান লিখতেন বয়াকার ডয়শূন্য রয় দীর্ঘই, পাখি লিখতেন পয়াকার ক্ষয় দীর্ঘই। আমরা এখন লিখি রস্যই, সবগুলাই, মানে বাড়িও হয়ে গেছে আমাদের রস্যই, পাখিও হয়ে গেছে রস্যই। কারণ বাংলাদেশে বানান, মানে বাংলা একাডেমি যে বানান বলেছে, কলকাতার ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে এখানে সাহিত্য সংসদ বা বাংলা একাডেমির যে বানান, তারা কিন্তু রস্যই করে দিয়েছেন। ঈগল
আমরা ছোটবেলায় দীর্ঘই গলতে অভ্যস্ত ছিলাম। এখন বলা হচ্ছে যেগুলো বিদেশি শব্দ, যেগুলো আরবি, ফার্সি, তুর্কি ভাষা থেকে এসছে, তার ক্ষেত্রে রস্বই ব্যবহার করা হবে। ঈগল বানান এখন রস্বই হয়ে গেছে। কাহিনী আমরা লিখতাম কয়াকার হয় রস্বই দন্তন্বয় দীর্ঘই। আমরা এই করেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমরা স্কুল পেরিয়েছি, কলেজ পেরিয়েছি। এখন কাহিনী বানান কয়াকার হয় রস্বই নয় রস্বই, কারণ কাহিনী হচ্ছে কাহানি থেকে এসছে। কাহানি বানানে রস্বই রয়েছে, তাই তাকে বলা হচ্ছে আপনি রস্বই লিখবেন। এটা দুই দেশেই কিন্তু বলছে, মানে আপনি যদি বাংলা একাডেমি ঢাকাতে যান বা পশ্চিমবঙ্গে, তারা কিন্তু বলছে কাহিনী এখন রস্বই হতে হবে। ফলে পরের প্রজন্ম যেভাবে বাংলা শিখছে, বুঝতেই পারছেন প্রমিত বাংলার প্রচুর বদল ঘটছে, এবং তাতে চলতি বাংলায় প্রচুর শব্দ ঢুকছে। এই এখন মানুষ, মানে এখনকার প্রজন্ম, তারা ফ্রাস্টু খায়, তারা হ্যাল খায়, তারা ল্যাদ খায়। এগুলো কিন্তু ইংরেজি থেকে ঢুকেছে। ফ্রাস্ট্রেশনে ছোট্ট হয়ে ফ্রাস্টু এসছে। আগে আমাদের কি হতো, মানে আমরা হয়তো বিরক্ত হতাম, আমরা হয়তো বোর হতাম। এখন তারা বলে আমরা ফ্রাস্টু খাচ্ছি, তারা ল্যাদ খায়। আগে আমরা ওই আড়মোড়া ভাঙতাম, ভাল লাগছে না আজকে, আর বিরক্ত হচ্ছি। এখনকার প্রজন্ম ল্যাদ খাচ্ছে। এটা কিন্তু ভাষার মজা। এবং এই যে ডেমো দেওয়া, এই যে ইন্ট্রো, দেখবেন এগুলো কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই যে ডেমনস্ট্রেশন ছোট হয়ে গিয়ে ডেমো হয়ে গেল। হ্যাল, হ্যালুসিনেশন থেকে হ্যাল এসছে, মানে হ্যাল খাচ্ছে, মানে ও কিছু একটা বুঝছে যেটা ও বুঝছে না, এটা হচ্ছে হ্যাল। এই যে হ্যাল খাওয়া, হ্যাল দেবে, এটা আমরা কলকাতায় প্রচুর শুনতে পাই। আমাদের কলেজ জীবনের আগে আমরা শুনেছি হুব্বা। হুব্বা হয়ে যাওয়া মানে হচ্ছে চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হুব্বা। এটা কিন্তু আমি শুনেছি বাংলাদেশে হয়তো আছে। এটা আপনি দাদা আমাকে বলতে পারবেন যে আপনারা আপনাদের স্কুল কলেজ লাইফে কি কি শব্দ এগুলো শুনতেন, যেগুলো এখনকার বাংলাতে কিন্তু ঢুকে গেছে। আপনি যদি একটু আমাকে বলেন, কারণ আমি একটানা বলে যাচ্ছি, আপনি একটু বলুন। না, আমি একটুখানি এখানে আসলে প্রশ্ন পাচ্ছি, তো ভাবছি যে তারা যেহেতু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছেন। রকের আড্ডা থেকে ক্লাব কালচার, ব্যাপারটা কিছুই না, খালি ব্যাপারটা হয়েছে যে ওই উন্নাসিকতা একটুখানি বেড়ে গেছে। আগে যারা রকে বসে চার বন্ধু চায়ের দোকানে বসে 3 কাপ চা 5 ভাগ করে নিয়ে খাওয়া হতো, সেটাই এখন হয়ে গেছে ক্লাব কালচার। তবে এটাও ঠিক যে ক্লাব কালচারটা কিন্তু সীমিত মানুষের মধ্যে, যারা পেশা, মানে পেশার কারণে বা ব্যবসার কারণে সফল হয়েছেন, যাদের হাতে প্রচুর টাকা এসেছে, যারা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছতে চেয়েছেন, তারা কিন্তু ক্লাব কালচারে অভ্যস্ত হয়েছেন। তার বাইরে কিন্তু রকের আড্ডা আজও আছে, পাড়ার আড্ডা এখনো আছে। তার ভাষা আলাদা। আপনি যে ক্লাবে যাবেন, আমি আমার পেশার সূত্রে ক্লাবে গিয়ে দেখেছি বাংলার ব্যবহারটা নেহাতি কম। ওখানে ইংরেজি বাংলা মিশিয়ে কথা, পারলে তো 100% ইংরেজিতে কথা। বড় জোর 70 কি 30% হয়তো, মানে 70 ভাগ ইংরেজি, 30 ভাগ হয়তো বাংলা। কিন্তু সেখানে আমি শব্দবাজির মজার খেলাগুলো যেগুলো আমি তৈরি করেছি, খেলাতে গিয়ে দেখেছি তাদের ভিতরে এখনো বাংলাটা আছে। কারণ তারা পড়েছেন যে সময়, সেই সময় খাঁটি বাংলায় পড়েছেন। তখন তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে সফল ম্যানেজার বা ব্যবসা করে সফল নন। তখনও তাদের পকেটে সেই পয়সাটা হয়তো আসেনি যে তারা গাড়িতে বাড়িতে অভ্যস্ত হয়ে গেছেন, একটা 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 জীবনে অভ্যস্ত হয়ে গেছেন। আজকে আমরা যে সচ্ছল জীবনে অভ্যস্ত হয়ে গেছি, তা কিন্তু এই পয়সা কামাইয়ের পরে, উপার্জনের পরে। ফলে আমাদের মনে হয়েছে ইংরেজি আমাদের জন্য ভাষা, কারণ আমি ওই ইংরেজিতে বলেই কিন্তু আমার পেশা, ব্যবসা ইত্যাদির মাধ্যমে আমরা সেই উচ্চতায় পৌঁছেছি। ফলে আমাদের যে উচ্চতায় পৌঁছানোর যে ভাষা, তা যেহেতু ইংরেজি হয়ে গেছে, আমরা সেটাকেই মেনটেন করতে চাইছি। মানে আমাদের মনে হচ্ছে ওটাই আমাদের স্টেটাস। আমি ইংরেজি বললে তবেই কিন্তু আমি স্টেটাসে থাকবো। আমি যদি বাংলা বলি, এ বাংলা বলছে, মানে পাতে দেওয়ার যোগ্য নয়। অথচ আমি আমি কিন্তু বাংলা পড়াশুনো করেই, আমি কিন্তু স্কুলে বন্ধুদের সঙ্গে ঘেমো শার্টে লড়াই করে, মাঠে লড়াই করে, কাদা মেখে খেলে লড়াই করে, তবে কিন্তু আমি, মানে এই মানুষটা কিন্তু গাড়িতে, মানে আজকে মার্সিডিজে সে কিন্তু ছোট থেকে হয়তো পড়েনি, তার ছেলে বা মেয়ে হয়তো মার্সিডিজে যাতায়াত করছে। সে কিন্তু গ্রামের স্কুলে, শহরের স্কুলে, মাঠে খেলে, বর্ষার কাদায় ট্রামে বাসে উঠে 70 পয়সায় 1 টাকা 2 টাকা ট্রামে চেপে সে কিন্তু আজকে মার্সিডিজ চাপছে। কিন্তু মার্সিডিজে চড়ে তার মনে হচ্ছে আমি মার্সিডিজ থেকে নামতে চাই না। তাকে আপনি যেই পুরোনো কথা মনে করাবেন, তার 70-80 দশকের কথা মনে করাবেন, সে কিন্তু নস্টালজিয়াতে ভুগবে। কিন্তু কোনো একটা জায়গায় তার মনে হচ্ছে সবকিছু নস্টালজিয়ার পরেও আমি ইংরেজিতে থাকতে চাইবো। এবার এইটার না আমি সত্যি জানি না কোনো সমাধান আছে নাকি, তারা হয়তো বেরোতেও চান না। কিন্তু খুঁচিয়ে দিলে দেখা যাচ্ছে তাদের মধ্যে সেই 70-80 দশকের স্কুল কলেজ জীবনটা এখনো পূর্ণ মাত্রায় রয়েছে। আমি, মানে বাংলাদেশে তো মাত্র 2 বার গিয়েছি। আপনি বাংলাদেশে বড় হয়েছেন, আপনি হয়তো মেলাতে পারছেন আমার কথাটা। কোনো একটা জায়গায় দেখবেন যে এখনো ক্লাব কালচারে যারা অভ্যস্ত, তাদের মধ্যে এখনো সেই মানুষটা 70-80-60 দশকের মানুষটা কিন্তু আছে। তাদের মধ্যে একটু খুঁচিয়ে দিলে তারা আহা,
কিসে ছিল আমাদের সোনার যুগ, সেই ছিল স্কুল কলেজের লাইফ, তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করবেন। তারপরে কিন্তু ইংরেজিতে তারা ঢুকে গিয়ে সেই কথাগুলো ইংরেজিতে বলতে শুরু করবেন। কেন যে এটা হয় বুঝে পাই না। বাংলায় বললে কি অসুবিধা আমি বুঝে পাই না। সেটাই, মানে ইংরেজিটা তো দরকার হচ্ছে যে যে লোকটা মানে বাংলা জানে না তার সঙ্গে কথা বলার জন্য, তাই না? তাছাড়া ঠিক কিন্তু ইংরেজিটা দরকার নেই। মানে আমি যেরকম মনে করি যে ইংরেজিটা হচ্ছে আমার টাকা উপার্জনের ভাষা। হ্যাঁ, মানে ঠিক। কোনো একটা কাজ ইংরেজি ইংরেজিতে কাজের করতে ভাষা। হয়। হ্যাঁ, ইংরেজি কাজের ভাষা। কাজের ভাষা, আমার প্রাণের ভাষা নয়। মানে দুটো জার্মান কি নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে? দুটো ফ্রেঞ্চ কি নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে? কি আমরা করে? কেন বলি? হ্যাঁ, কারণ এই আমাদের ব্রিটিশ যে ওই আধিপত্য ছিল, এবং আমরা বুঝে গেছি ইংরেজি বললে তবে আমরা বোধহয় স্ট্যাটাসটা বজায় রাখতে পারবো। কিন্তু বাংলায় কথা বলতে যে আনন্দ, যে মজাটা, সেটা আমাদের স্কুল কলেজ যুগে, আমরা তো স্কুল কলেজ যুগে এত ইংরেজি কপচাতাম না। তাহলে আজকে কিসের প্রয়োজন এত ইংরেজিতে বলার আমাদের? বাংলা বলেও তো আমরা আমাদের মনের কথা বলতে পারি। মানে বাংলা শব্দ কি কম পড়িয়াছে? বাংলায় কি শব্দ কম রয়েছে যে আমি মনের কথা বুঝাতে পারবো না? টানা ইংরেজিতে কথা বলার কি দরকার রয়েছে? হ্যাঁ, টেবিল চেয়ার আমরা ব্যবহার করতে অভ্যস্ত। ঠিক যেভাবে খেয়াল করে দেখুন, খবরের কাগজ, খবর হচ্ছে একটা আরবি শব্দ, কাগজ একটা ফার্সি শব্দ, মিলে গিয়ে একটা আজকের যুগের বাংলা শব্দ। তো এই শব্দে তো আপত্তি নেই। টেবিল চেয়ারে আপত্তি নেই। জানলা একটা পর্তুগিজ শব্দ। চট্টগ্রামে যে পর্তুগিজ উপনিবেশ ছিল সেখান থেকে প্রচুর পর্তুগিজ শব্দ আজকের আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে। এই যে আলমারি, এই যে আনারস, এই যে পেয়ারা, এই যে জানলা, এই প্রত্যেকটা পর্তুগিজ শব্দ। চাবি একটা পর্তুগিজ শব্দ, তোয়ালে একটা পর্তুগিজ শব্দ। আমরা গা মুছতে মুছতে গামোছা ব্যবহার করতাম, মানে গামছা। কিন্তু তোয়ালে তো আমাদের পর্তুগিজদের থেকে পাওয়া। সেটা তো উপনিবেশের জন্য। কিন্তু সেই উপনিবেশ আমাদের এমন বিগড়ে দিয়েছে যে সেগুলো আমাদের বাংলা ভাষার অংশ হয়ে গেছে। অথচ সেই বাংলা শব্দগুলোকে আমরা ভুলে গিয়ে আজকাল টানা ইংরেজিতে কথা বলে যাচ্ছি। এইটাতে আমার মনে হয় একটা অস্বস্তিপূর্ণ একটা জায়গা। কেন বাংলাটা বলতে কি অসুবিধা আছে? আমি তো ইংরেজি জানি, এটা ঠিক আছে। সেটা এটা আজকে এটা হ্যাঁ, বলুন। এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। আপনি খেয়াল করবেন যে অন্য কেউ এত গর্বিত হয় না যে মাতৃভাষা না শিখে এই ইংরেজি শিখার মধ্যে এত গর্ব পৃথিবীর কোথাও পাবেন না। সত্যি নেই। মানে আমি দেখেছি আমার, মানে আপনি হয়তো আপনার অফিসে বা কাজের জায়গায় দেখবেন, ইংরেজিতে কথা বলতে বলতে মানে দুটো বাঙালি ঘন্টার পর ঘন্টা মধ্যে ইংরেজিতে কথা বলে যাচ্ছে, এবং ওটা একটা দেখানো যে আমি তোমার থেকে ইংরেজিটা ভালো জানি, আমার ইংরেজি উচ্চারণ, আমার ইংরেজি ভোকাবুলারি আমার তোমার থেকে এতটা ভালো যে আমি তোমাকে দাবিয়ে রাখতে পারি। মানে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলেই দেখা যায় ইংরেজি চলে এলো, অর্থাৎ তুমি নায়ক, আমাকে টপকাতে পারবে না। বিশেষ করে ফিল্মের নায়কদেরও আমরা দেখেছি কিন্তু যে রেগে গেলে হ্যাঁ, ফিল্মের নায়করা আর বাংলায় বলে না। হ্যাঁ, হ্যাঁ, আমার মানে একটা বাংলায় প্রশ্ন ইন্টারভিউ দিচ্ছি, আমি চাই, বাংলায় বলবো তো। দেখেন তো বলছেন কি পরিষ্কারভাবেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষার ঠিক। আঙ্গিক আলাদা। কাকুন রেজা উনি সাংবাদিক এবং কলামিস্ট, না, প্রয়োগ এই তথ্য ব্যবহার। তাচ্ছিল্যটা আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ। কারণ দেখবেন যে আসলে যেটাকে আমরা উপভাষা বলি, আমি যেহেতু ঢাকায় গিয়ে দেখেছি কিছুদিনে, আমি দিন ৩-৪ মতো ছিলাম, বার ২ গিয়েছি। ঢাকায় গিয়ে কিন্তু আমি যে বাংলা মূলত শুনেছি সে বাংলা আমি কলকাতাতেও শুনি। যেটা আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে নদিয়া এলাকার যে ভাষা, যেটা অবিভক্ত বাংলার যে অঞ্চলের ভাষা, তিনি যেটাকে বলেছিলেন প্রমিত বাংলা, বা যেটাকে মান্য বাংলা বলা হয়, যেটা ঢাকায় ঢাকায় মানে বাংলা একাডেমিও তারা সেটাকেই বলেন মান্য বাংলা, চলিত বাংলা, প্রমিত বাংলা, এবং কলকাতাতেও তাই মানা হয়। কিন্তু যেই আপনি বাইরে যাবেন, এই যে চাটগাঁই বাংলা, বা আপনি অন্যান্য জেলাতে যাবেন, আপনি যে সিলেট। বাংলাটা শুনবেন সিলেটি বাংলা, তা তো উপভাষা, তাকে তুমি অগ্রাহ্য করতে পারি না। এবার হ্যাঁ, আমাদের উপভাষা বললে আমাদের মূল কয়েকটা উপভাষা বলা হয়, বঙ্গালী, রাঢ়ী, বারেন্দ্রী ইত্যাদি কটা ভাষা বলা হচ্ছে, উপভাষা বলা হচ্ছে। কিন্তু সেগুলো তো মূল ৫টা হয়তো উপভাষা। আপনি ২০-৩০ কিলোমিটার পরপর যে উচ্চারণটা শুনবেন তা তো আলাদা, তার শব্দ আলাদা। তাকে আমি কি করে হ্যাটা করতে পারি, তাকে আমি কি করে অগ্রাহ্য করতে পারি? সেটাও তো বাংলা। কি করে আমি তাকে উচ্চারণটাকে আমি আলাদা করতে পারি? সেটাও তো বাংলা। সুতরাং তাকে আমি অগ্রাহ্য করতে পারি না। সেটাও কিন্তু একটা বাংলা। মানে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের ভাষা হয়তো আলাদা, কিন্তু তা মূলত বাংলা। যা দেখবেন আপনি এখন হয়তো ব্রিটেনের ইংরেজি এবং আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের যে পার্থক্য, বা হয়তো অস্ট্রেলিয়ান ইংলিশের যে পার্থক্য, সিঙ্গাপুর বা জাপান, কোরিয়া তারা যেভাবে ইংরেজিটাকে আপন করে নিয়েছে, বাংলাও তো ছড়িয়ে গেছে। আজ থেকে আমি যদি ৪৭ সালটাকেই ধরি, রাজনৈতিকভাবেই ধরছি আমি, ৪৭ সাল দেশ ভাগ হলো, আমরা পেলাম পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে যা ৭১-এ স্বাধীন দেশ বাংলাদেশ। সেই সময় থেকে তো বাঙালি আস্তে আস্তে আন্তর্জাতিক হয়েছে। সে বাঙালি আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করেছে, ইটালিতে গিয়ে বসবাস শুরু করেছে, কাজের সূত্রে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। যে কারণে আজকে সারা দুনিয়া জুড়ে ৩০ কোটি বাঙালি। তো বাঙালি যখন অন্য দেশে গেছে,
স্বাভাবিক তার সেই দেশের যে ভাষা বা উচ্চারণ তা সেখানকার বাংলাদেশে মিশেছে, ফলে তার বাংলাও বদলেছে। ফলে আজকে যেরকম ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, সত্যি আন্তর্জাতিক, কারণ অস্ট্রেলিয়ান ইংলিশ রয়েছে, আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, জাপানিজ ইংলিশ রয়েছে, আজকের বাংলাও কিন্তু ঠিক একই রকম ভাবে বাংলাদেশি বা পশ্চিমবঙ্গের বাংলা শুধু নয়, তা কিন্তু ভারতীয় বাংলা, কারণ দিল্লির বাঙালি একরকম ভাবে বাংলা বলে, আবার ব্যাঙ্গালোরে বাঙালি একরকম ভাবে বাংলা বলে, কারণ তাদের স্থানীয় ভাষার একটা ওই তামিল তেলুগুর প্রভাব রয়েছে বা হিন্দির প্রভাব রয়েছে। আপনি চলে যান ইতালিতে, ইতালিতে আমার শোনা অনেক বাংলাদেশি সেখানে থাকেন, কাজ করেন, তাদের পেশা, তাদের জীবিকার জন্য তারা সেখানে থাকেন। তাদের বাংলার মধ্যে কিন্তু স্থানীয় ইতালিয়ান ভাষা হয়তো প্রভাব থাকলেও থাকতে পারে, বা তাদের মধ্যে একটা অন্যরকম বাংলার টান হয়তো আসবে। সেখানে গিয়ে যারা সন্তান বড় করছেন, সেই সন্তান সে কিন্তু ল্যাটিন শিখছে, ইতালিয়ান শিখছে, সে হয়তো স্প্যানিশ জার্মান শিখছে, সে বাংলাটাও শিখছে। ফলে তার বাংলা কিন্তু তার বাবার বা মায়ের বাংলা থেকে, তার মাতৃভূমির বাংলা থেকে একটু আলাদা হতে বাধ্য। ফলে বাংলা বদলাচ্ছে, এটাকে অগ্রাহ্য করতে পারবো না। সুতরাং যারা বলেন যে বাংলাদেশের বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা একটাকে বাঙাল ভাষা ইত্যাদি, এটা আমি জানি না, আমার ব্যক্তিগত মনে হয় একটু মানে অকারণে এই ঝগড়া তর্কটা করা, মানে এটা হয়তো এক দেশ আরেক দেশকে অকারণে ছোট করতে চাওয়ার একটা চেষ্টা, কোনো মানে নেই। যদি আমরা দেখি শিকড়টা একটাই, আমরা যদি ওই 47 সালটায় চলে যেতে পারি, সঙ্গে সঙ্গে দেখবো তার আগেও যদি দেখি 1905-এ কিন্তু বঙ্গভঙ্গ হতে দেয়নি, সেই সময় বাঙালি কিন্তু বঙ্গভঙ্গ হতে দেয়নি। তার মানে কি সেই সময় বাঙালির মধ্যে সেই একতা ছিল, সেই বাংলা এক বাংলা ছিল। 100 বছর পরে রাজনৈতিক কারণে হয়তো আলাদা হয়েছে, কিন্তু আজও বাংলা ভাষা বাঙালির মধ্যে বহু জায়গায় একই জিনিস অনেক কিছু রয়ে গেছে। আমাদের খাবার দাবার, আমাদের আমাদের অভ্যেস, আমাদের পোশাক, আমাদের সাংস্কৃতিক ভাবে যেভাবে সাহিত্য, সব থেকে বড় কথা গান কবিতা যারা লিখে গেছেন, তারা তো আমাদেরই পূর্বপুরুষ, তারা আমাদের শিকড়, তাদের শিকড়ের ওপরই তো আমাদের এই আজকের বাংলা ভাষা 30 কোটি বাঙালি সারা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে। তারা যখন বাংলা সাহিত্য, বাংলা গান, বাংলা চর্চা করছে, তারা তো এদেরকেই পড়ছে, এই রবীন্দ্রনাথ, এই নজরুল, তাদেরকেই পড়ছে। তো সেইটাকে আমরা কি করে ভুলে যেতে পারি? তো সেইখানে আমার মনে হয় যে এই এই বিভেদ করাটা, বিভাজন করাটা আমার ব্যক্তিগত মনে হয় যে কোনো মানে হয় না, ভৌগোলিক কারণ। আদর্শ লিপি থেকে নতুন করে কি শুরু করতে না পারলে টেকসই পরিবর্তন আসবে কি? বাংলায় এক সম্ভার ছিল এবং এখনো আছে, কলেজ স্ট্রিটের বইপাড়া আমি এখনো দেখতে পাই, যদিও 25 বছর কলকাতায় যাওয়া হয়ে ওঠেনি। আদর্শ লিপি থেকে শুরু করতে গেলে কি জানেন তো, আমার যেটা মনে হয় এই যে 25 থেকে 30 কোটি বাঙালি, তার মগজ ধোলাই করতে হবে, আর সেটা খুব কঠিন ব্যাপার। মানে 25 থেকে 30 কোটি বাঙালিকে একসঙ্গে বোঝাতে হবে, এটাই শেষ কথা। তার মানে কিন্তু আপনি কোন একটা জায়গায় সব বাঙালির ভাষাকে নিয়ন্ত্রণ করছেন। ভাষাকে নিয়ন্ত্রণ করা যাবে না। ভাষা তো নদী, নদীতে বাঁধ দিলে নদীর যে গতি, তার যে শক্তি, তা কোনো একটা জায়গায় ক্ষয়ে যাবে। ভাষাকে বাঁধ দেওয়া মুশকিল, ভাষা তার মতো চলবে। মানে এই যে আমি একটু আগে বলছিলাম যে কথাবার্তা, বহু মানুষ কথাবার্তা বলে দিব্যি পেশা জীবিকা, মানে বিয়ের পাকা কথাবার্তা পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে কথাবার্তার প্রয়োজনটা কোথায়? আমরা যতই চাচাই না কেন কথাবার্তা বলুন, কথাবার্তা বলুন, বহু মানুষ কথাবার্তা বলে দিব্যি সুন্দর কাজ চালিয়ে নিচ্ছেন। আমি যেহেতু বাংলাদেশে বেশি যাইনি সত্যি, আহ আপনি দাদা আমাকে বলতে পারবেন সেখানে সেরকম উচ্চারণে ভুল রয়েছে, সেই উচ্চারণে ভুল সত্ত্বেও দিব্যি কাজ চলে যাচ্ছে, ব্যবসা হয়ে যাচ্ছে, মানুষ টাকা কামাচ্ছে, জীবন কাটিয়ে দিচ্ছে। তার মানে এই যে আদর্শ লিপি বলে হয়তো শেষ পর্যন্ত কিছু আর পাওয়া যাবে না, কারণ এই মুহূর্তে বাংলা ভাষা একটা অদ্ভুত মিশ্র ভাষা। ঐতিহাসিক কারণে আমি একটু পিছিয়ে গিয়ে আপনাকে এটা মজা মজা নয়, এটা ঘটনাটাকে একটু বলি। মানে 47-এ বাংলা ভাগ হলো, যদি বাংলা ভাগ বলি ভারত ভাগের সঙ্গে সঙ্গে, তার আগে পর্যন্ত তো একটা দেশের অংশ ছিল, আমরা একই সঙ্গে ছিলাম, বঙ্গভূমি দীর্ঘদিন ছিল। যে বঙ্গভূমির ওপর যদি আমরা ভারতের ইতিহাস দেখি, কারণ তখন সেটা ভারতের অংশ ছিল, সেখানে কিন্তু মুঘল শাসন ছিল, সুলতানি শাসন ছিল বাংলাতে। পরবর্তীকালে পর্তুগিজ, ডাচ, ফরাসি, ব্রিটিশরা তারা শাসন করেছে, শোষণ করেছে বঙ্গভূমিকে। ফলে এদের যে উপনিবেশ, তার যে ভাষা, সেগুলো আমাদের বাংলা ভাষায় মিশে গেছে। এই যে বললাম খবরের কাগজ, আইনের কারণে প্রচুর আরবি শব্দ বাংলা ভাষায় ঢুকে গেছে। এই আবহাওয়া শব্দটা, তারিখ, আস্তে, খুন, খবর, বাগান, এই শব্দগুলো তো আরবি ফার্সি তুর্কি শব্দ। আজকে এগুলোকে বাংলা থেকে সরাতে পারবো? পারবো না। কারণ সরানো মানে হচ্ছে গত 700-800 বছরের ইতিহাসটাকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া, বোকামো হবে সেটা। একই সঙ্গে এখন নতুন নতুন শব্দ কিন্তু বাংলায় ঢুকছে, তাকে আমি অগ্রাহ্য করতে পারছি না। কারণ যাদের হাতে এখন বাংলা ভাষা
পরবর্তী প্রজন্ম যাদের বয়স এখন 20, 30, 40, তারা বাংলা ভাষাকে নিজের মতো ব্যবহার করছে। আমাদের সময় আমরা কিন্তু এমন কিছু শব্দ তৈরি করেছিলাম যা দেখে আমাদের বাবা, কাকা, জেঠুরা ভুরু কুঁচকেছিলেন, এটা কি ভাষায় কথা বলছে। তারা কিন্তু বকেছিলেন আমাদের, এটা বাংলা হতে পারে না। কিন্তু আমরা আজকে 40, 50, 60 বছর বয়সে এসে বলছি এটা আমাদের বাংলা। তাহলে আজকে 20, 30 বছর বয়সী যারা যারা জোশ ব্যবহার করছে শব্দটাকে, যে জোশ হয়েছে, এবং তারা যেভাবে এখন বাংলাটাকে ব্যবহার করছে কিন্তু অগ্রাহ্য করতে পারবো না, কারণ তারাই নিয়ে যাবে এগিয়ে বাংলা ভাষাটাকে। এবং এই যারা আজকে জোশ ব্যবহার করছে, আজ থেকে 20 বছর পরে তারা ভুরু কুঁচকে তাকিয়ে বলবে নতুন কোনো বাংলা শব্দ এলে, এটা কি বাংলা শব্দ এলো, এটা কোত্থেকে এলো, এটা তো বাংলা নয়। এটা যুগে যুগে হয়েছে, এটা হবে। মানে আদর্শ বোধহয় যে কারণে কিছুকে আর বলতে পারবো না, কারণ আদর্শটা এত দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তির কারণে। আচ্ছা, মাফ করবেন যদি আমি কিছু বলে থাকি, এটা ব্যক্তিগত ধারণা, আপনাদের ধারণার সঙ্গে আমার ধারণা সব ক্ষেত্রে মিলবে এটা নয়। আচ্ছা, বাংলাদেশে বাংলার অর্থে উপভাষা বলাটা এক ধরনের ভাষাকে অস্বীকার করা, কারণ বাংলাদেশ বাংলা ভাষার মূল জায়গা। বাংলা চর্চার যে বৈচিত্র্য আসলে বাংলাতেই হচ্ছে। প্রমিত নামে যে বাংলা প্রচলিত তা মূলত তৈরি করা একটা ফর্ম। এই ভাষার সঙ্গে পাঠকের কিংবা শ্রোতার একটা অস্বস্তি সবসময় থাকে, সুতরাং প্রমিত বলে কোনো কিছু প্রতিষ্ঠা করা বাংলা চর্চার সাথে সাংঘর্ষিক, একদমই তাই। কারণ খেয়াল করে দেখবেন যে উপভাষা বলতে বলতে চাইছি কিন্তু ভৌগোলিক ভাবে। আপনি সিলেটে গেলে এক ধরনের বাংলা শুনবেন, চট্টগ্রামে গেলে এক ধরনের, আমি যদি আজকে নদিয়াতে আসি, মেদিনীপুরে যাই, আমি এক ধরনের বাংলা শুনবো। ফলে ভৌগোলিক ভাবে উপভাষা, এবং এটা কিন্তু আমি বলছি না, যারা ভাষা নিয়ে গবেষণা করেন ভাষাবিদ তারা বলছেন। ফলে আমরা যে ভাষার ব্যবহারটা আলাদা দেখতে পাচ্ছি সেইটাকেই কিন্তু আমি বলতে চাইছি। আর হ্যাঁ, প্রমিত বলাটা ভুল, কারণ সত্যি তাই যে ভাষার একরকম হতে পারে না। মানে ব্রিটিশ ইংলিশটাই সেরা, মানে একদম ইংরেজি নয়, কারণ আমেরিকান ইংলিশ রয়েছে, অস্ট্রেলিয়ান ইংলিশ রয়েছে, অন্যান্য জায়গাতে ইংরেজি রয়েছে। যদি উদাহরণ দিই, একই রকম ভাবে আমাদের বাংলার ক্ষেত্রেও তাই রয়েছে। ফলে প্রমিত বলা মানে মূলত হচ্ছে যাকে যাকে আশ্রয় করে হয়তো সিংহভাগ কাজটা হচ্ছে। তার মানে কি এই যে সিলেটি ভাষায় কবিতা বা গল্প বা নাটক হচ্ছে না, তা তো নিশ্চয়ই নয়। মেদিনীপুরের যে বাংলা, সেই ভাষাতেও কিন্তু কবিতা লিখছেন কেউ, কেউ না কেউ গল্প লিখছেন। কিন্তু সিংহভাগ কাজ যদি আপনি দেখেন, মানে নজরুল ইসলাম যে ভাষাতে কবিতা, নাটক, গল্প ইত্যাদি রচনা করেছেন, এখানে রবীন্দ্রনাথ যেভাবে করেছেন, তাকে হয়তো আমরা বলতে চাইছি মান্য প্রমিত বা বাংলা। সেইটার কথা আমি বলতে চাইছি। এবার সেটা কি কারণে বুঝতেই পারছেন, যে মুহূর্তে ঢাকাতে প্রচুর মানুষ আসছেন, কলকাতায় প্রচুর মানুষ আসছেন, মূল যে প্রাণকেন্দ্র ব্যবসা বা কাজের, সেখানে যে মুহূর্তে মানুষ আসছেন কাজের জন্য, তারা সেই বাংলাটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। সিলেট থেকে একজন যখন ঢাকায় আসছেন, 20 বছর থাকছেন, তিনি একটু হলেও ঢাকার যে বাংলা তাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, তার উচ্চারণ একটু হলেও বদলে যাচ্ছে। কিন্তু আবার তিনি যখন সিলেটে তার গ্রামে ফিরে যাচ্ছেন, তিনি কিন্তু সিলেটি ভুলছেন না। তার মানে তিনি দু ধরনের বাংলাতে অভ্যস্ত হচ্ছেন, কিন্তু কোনো ভাষাকেই বা কোনো বাংলাকেই তিনি অগ্রাহ্য বা অসম্মান করছেন না। তাকে তার জীবিকার প্রয়োজনে, কাজের প্রয়োজনে যখন যে ধরনের বাংলাটা বলতে হচ্ছে, তিনি সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। আমাদের ক্ষেত্রেও আমি বলছি, আমি যেহেতু ভয়েস ওভারে কাজ করি, আমাদের আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজিতে ভয়েস ওভার করতে হয়, আবার ব্রিটিশ অ্যাকসেন্টেও ইংরেজিতে ভয়েস ওভার করতে হয়। আর যদি আমি বাংলার ক্ষেত্রে ধরি, আমি যদি শিখতে চাই, আমি যদি অভিনয়ের ক্ষেত্রে করতে চাই, আমাকে হয়তো বা কোনো অভিনেতাকে সিলেটি বাংলা হয়তো শিখতে হচ্ছে, কারণ চরিত্রটার প্রয়োজন সিলেটি বাংলার উচ্চারণটা, নাহলে চরিত্রটা ফুটিয়ে তোলা যাবে না। আবার সেই হয়তো দরকারে ঢাকার যে বাংলা, সেই চোস্ত বাংলা যদি আমি তাকে বলি, যাকে প্রমিত বাংলা বলছি, তাতে হয়তো সে বলছে। অর্থাৎ জীবিকার প্রয়োজনে ভৌগোলিক ভাবে কিন্তু এই বাংলার একটা বিভাগ দেখা যাচ্ছে, এটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না। মানে আসলে আমি এই আপনি যে ঝগড়া করলে তর্ক, প্রমিত আমি আপনি প্রমিত ঝগড়া তর্ক করার পরেও কিন্তু, হ্যাঁ কিছু আপনি বলছেন, হ্যাঁ। প্রমিত শব্দটা আমার মনে হয় যে ব্যবহার না করে আমরা যদি হ্যাঁ, বোধগম্য বোধগম্য বলি, যে বোধগম্য বাংলা, যে ধরুন চিটাগাংয়ের একজন মানুষ, চট্টগ্রামের একজন মানুষের, সে হচ্ছে তার ভাষায় কথা বললে, আর আমি আমার পাবনার ভাষায় বা রাজশাহীর ভাষায় তার সঙ্গে কথা বললে, সে কিন্তু আমার কথা বুঝতে পারবে না, আমিও তার কথা বুঝতে পারবো না। ওই ঠিক, রকম সিলেটের মানুষের ভাষা এবং রংপুরের মানুষের ভাষা কিন্তু একজন একটা বুঝতে এক পারবে না। নয়, তো ঠিক, ওইটাকে একটা বোধগম্য ভাষা, একটা যোগাযোগ স্থাপনের জন্য, এই মানুষগুলো যাতে একজন আরেকজনের কথা বুঝতে পারে, সেই জন্যই এরকম একটা বোধগম্য ভাষার দরকার আছে, এবং সেটাকে আমরা অভিমান করে, রাগ করে, গাল ফুলিয়ে কোনোভাবে এ করতে পারবো না। এটা কোনো হেজিমনিও না, কিছু না, এটা প্রয়োজন। ঠিক, আমাকে যদি ঠিক। চট্টগ্রামের একটা লোকের সঙ্গে বাংলা কথা বলতে হয়, তাহলে এমন একটা বাংলায় আসতে হবে দুজনকে, যেটা দুজনই আমরা বুঝি। এইটা এইভাবে আর কি, তবে এই এটা ব্যাপারটা করতে আমি গিয়ে বুঝি। কিন্তু দাদা,
এটা করতে গিয়ে যেটা হচ্ছে মানে এই বোধগম্য বলি বা মান্য প্রমিত যে শব্দই ব্যবহার করি, তাতে কিন্তু ওই যে স্থানীয় যে বাংলা যেটাকে আমরা উপভাষা যদি কিছুক্ষণের জন্য বোঝানোর সুবিধার জন্য বলি, তা কিন্তু আঞ্চলিক মরে যাচ্ছে আঞ্চলিক আস্তে ভাষা, আস্তে। ওটাকে আঞ্চলিক ভাষা আঞ্চলিক বলা হয়, ভাষা না? হুম। তা যদি কিছুক্ষণের জন্য বলি তাহলে সেটা কিন্তু মরে যাচ্ছে আস্তে আস্তে। কারণ দেখবেন এই যে বোধগম্য ভাষা যাকে আমি বলছি বাংলা, তা কিন্তু কোনো একটা জায়গায় চেপে বসছে ওই আঞ্চলিক বাংলার উপরে। আঞ্চলিক বাংলার যে মানুষ তিনি কিন্তু পেশার কারণে হোক, ওই ওই একই স্ট্যাটাস বা আমাকে ওপরে উঠতে হবে, আমাকেও ব্যবসার কারণে ঢাকায় যেতে হচ্ছে, আমাকে ঢাকার বাংলাটা শিখতে হচ্ছে, কারণ না হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। ফলে কোনো একটা জায়গায় তিনি হয়তো তার সিলেটি বাংলা, রাজশাহী বাংলা তাকে হয়তো একটু হলেও অবজ্ঞা বলবো না, কিন্তু তাকে কম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, কারণ তার পেশার প্রয়োজনে কাজের প্রয়োজনে তাকে ঢাকায় গিয়ে ওই বাংলা বলতে হচ্ছে। আবার যিনি রংপুরে, রাজশাহী বা যে কোনো জায়গায় তিনি সেখানেই থেকে যাচ্ছেন, তিনি কিন্তু তার ওই আঞ্চলিক বাংলাতেই সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। ফলে বাংলা কিন্তু তার মতো থেকে যাচ্ছে, আমরা অগ্রাহ্য করতে পারবো না, চাইও না। কারণ এটা এটা বোকামো হবে যদি বলি যে এইটা বাংলা, তা কিন্তু ভুল। আসলে সিংহভাগ কাজটা ওতে হচ্ছে বলে বোধগম্য বাংলা হয়তো সেটাকে আমরা ধরতে পারি, বা সিংহভাগ কাজটা ওতে হচ্ছে বলে ওইটাকে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে বাকিগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি, কখনো না, আর কোনোভাবেই না। আর বাংলা, বাংলা যে আঞ্চলিক ভাষা আছে, সেই হুম। ভাষার মধ্যে যে রসবোধ আছে, মানে যেরকম সিলেটি ভাষায় বা বরিশালের ভাষায় বা চট্টগ্রামের ভাষায় যেভাবে রসটাকে প্রকাশ করা যায়, ওটা কিন্তু আপনি আবার এই ফর্মাল বা আনুষ্ঠানিক বাংলায় ওই রকম হিউমারের জায়গায় আপনি যেতে পারবেন না। যে কারণে এবং দেখবেন আমি আঞ্চলিক একটা ভাষার যে নাটক। বিজ্ঞাপনের কথা আপনাকে একটু বলতে চাই। আর একটা বিজ্ঞাপনের কথা বলতে চাই। এই বিজ্ঞাপনটা আমাদের কলকাতায় জনপ্রিয় হয়েছিল, আমাদের ফেসবুক পেজে দেখেছিলাম। কোন সংস্থা ভুলে যাচ্ছি, বাংলাদেশের এক সংস্থা ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তারা বিভিন্ন উপভাষা, আমি উপভাষা শব্দটা বা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সেই ভাষা। ভাষায় ধরুন ঢাকার কলেজে একজন গেছে, সে তার মানে মায়ের ফোন এসেছে, সে মায়ের সঙ্গে ওই ভাষায় হ্যাঁ আম্মু কও, মানে আমি আমি আমার মতো উচ্চারণে বলার চেষ্টা করছি। যেই ও বলেছে তার বন্ধুরা হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠেছে, কও কি, বলো বলতে হয়। তখন সেই সংস্থা বলছে না, কওতেই আমি বলবো, আমি বলবো আম্মু কও, ওটা আমার জন্মের ভাষা, আমি জন্মেছি যেখানে, বড় হয়েছি সেখানে, সেখানে এইভাবেই মাতৃভাষা। মানুষ কথা বলে, ওটাই বাংলা। ওটা হয়তো ওই অঞ্চলের বাংলা, ওটাকে আমি অগ্রাহ্য করতে পারি না। এবং তারপরে ওই মানে ঢাকার বন্ধুরা তারপরে লজ্জায় মাথা নত করছে যখন এই আম্মুর হাতের খাবার খেয়ে তারা বলছে যে এ তো আম্মুর ভাষাটাও তো এরকম মিষ্টি, আম্মুর হাতের খাবার যেরকম মিষ্টি, আম্মুর ভাষাটাও সেরকম মিষ্টি। অর্থাৎ ওটা ওই আম্মুর ভাষা, অর্থাৎ ওটা ওই মাতৃভাষা, আমি তাকে অগ্রাহ্য করতে পারি না। সুতরাং এই বিজ্ঞাপনটা আমার খুব ভালো লেগেছিল যে প্রত্যেকটা ভাষা, তাকে আমি উপভাষা বলি, আঞ্চলিক ভাষা বলি, যে নামই দিই না কেন, তার একটা রস রয়েছে, তার একটা আমেজ রয়েছে, তার একটা স্বাদ রয়েছে। এটাকে আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারি না। আবার একটা মন্তব্য আছে। আপনি আপনার জায়গা থেকে যা বলছেন বলুন, আমি যখন কথা বলি তখন চেষ্টা থাকে যাতে আমার ছেলেবেলায় শেখা বাংলাকে আঁকড়ে ধরে রাখি। আসলে আমার শিক্ষক ভারতী প্রসাদের দেয়া বা শেখা ধারাটাকেই ধরে রাখছি। চলতি বাংলায় কথা বলাতে দোষের কিছু নেই, তবে ৪০ বছরে আমি বদল করার চেষ্টা করিনি। হ্যাঁ, দেখুন আমিও স্বাভাবিক। আজকে আমার বয়স ৪১। আজকে যখন আমি আমার ভাইপোর সঙ্গে কথা বলছি, তার বয়স ১৬, ১৫। সে যখন কথা বলছে আমি তার মধ্যে তার স্কুল কলেজ জীবনের বাংলার ছাপ। এ ভাই তুই কিভাবে কথা বলছিস? আমরা কিন্তু আমাদের স্কুল কলেজে ভাই শব্দটা এইভাবে ব্যবহার করতাম না। বা ভাই অনেক মৃদু ছিল। আজকে একটা মেয়েও একজন মেয়েকে ভাই শব্দ সম্বোধনে কিন্তু ব্যবহার করে। ভাই কি যে হচ্ছে ভাই বুঝে পাচ্ছি না। অথচ আমরা যদি পুরোনো বাংলা সাহিত্য দেখি তখন কিন্তু ভাই বলা হতো সখীরা, মানে আমি আমি রবীন্দ্রনাথ বলে বলছি, তিনি তার লেখায় দেখিয়েছেন যে ভাই পাতানো বা ভাই শব্দটার ব্যবহার রয়েছে। সেটা তখন যেভাবে ব্যবহারটা ছিল, আজকের ভাইয়ের ব্যবহারটা সম্পূর্ণ বদলে গেছে, তাদের উচ্চারণটা বদলে গেছে। ভাই তুই কি বলছিস ভাই, এই ব্যবহারটাই বদলে গেছে। বা ব্রো শব্দের ব্যবহারটা এখন চলে এসেছে, আরে ব্রো আর বলিস না কি হয়েছে। এই ব্রোটাকে তুমি অগ্রাহ্য করতে পারছি না, কারণ আমার যতই অস্বস্তি হোক না কেন, স্কুল কলেজে যে বাঙালিরা এখন পড়ছে তারা এই ব্রো শব্দেই অভ্যস্ত হয়ে গেছে। এবার তারা যখন আজ থেকে ২০ বছর পরে গিয়ে ৪১-এ, তখন হয়তো তারা দেখবে যে ২০ বছর বয়সী বাঙালিরা তখন যে শব্দটা ব্যবহার করছে, তারা তখন আর বদল করতে চাইবে না। ফলে আমরা আমাদের জায়গায় ঠিক, কারণ আমরা যেভাবে বাংলাটাকে বলে বড় হয়েছি, আমরা সেইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের বাংলাতে সিনেমা, সাহিত্য, গান, নাটক, কবিতা সেগুলো সৃষ্টি করছি। সেটা পড়ে যারা বড় হচ্ছে তারা সেটাকে শিখছে। তার সঙ্গে সঙ্গে তারা তাদের মতো করে বাংলাটাকে তৈরি করছে। কারণ তাদেরও মনে হচ্ছে তারা তাদের একটা কুল
বাংলা তৈরি করতে চায়। খেয়াল করে দেখবেন আমরা কিন্তু স্মার্ট, কুল এই শব্দগুলোর মাধ্যমে আমরা আমাদের সময়ের বাংলাটাকে বলতে চাইছি। অর্থাৎ আমরা স্কুল কলেজে বা যে বাংলা আপনি বলছেন আপনার শিক্ষকের কথা, তিনি যে বাংলা আপনাকে শিখিয়েছেন, আপনি সেই ধারাটাকে বই নিয়ে চলেছেন। কিন্তু আপনার শিক্ষক যে বাংলাটা শিখেছিলেন তার ১০০% আপনাকে দিতে পারছেন না। কারণ আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আমি এর কিছু হয়তো নেব, বা আপনার বয়সী বাকিরা, আপনার বন্ধু-বান্ধবরা তারা কিন্তু ১০০% সেটাকে নিচ্ছেন না, নিতে পারবেন না। কারণ আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সময় আমাদের উপর এমন অনেক কিছু চাপিয়ে দিচ্ছে যে আমরা সেই শব্দগুলোকে গ্রহণ করছি। কিছু শব্দকে আমরা বর্জন করছি, কিছু শব্দকে গ্রহণ করছি। এটা যুগে, যুগে হয়েছে। এবং এখন যুগটা বড় তাড়াতাড়ি পাল্টাচ্ছে। কারণ প্রযুক্তির জন্য। আগে তো ইন্টারনেট ছিল না। এত তাড়াতাড়ি এত কিছু আমাদের ঘাড়ে এসে চেপে বসতো না। এটা আজকে চেপে বসছে। ফলে আমরা অগ্রাহ্য করতে চাইলেও পারবো না। কারণ আপনার ছেলে দেখবেন আপনার সঙ্গে যখন কথা বলছে, আপনি যদি তার বাংলাটায় যেতে চান, আপনার অস্বস্তি হবে। আপনার ছেলে বা মেয়ে, বা আপনার ছেলে বা মেয়ের বয়সী যারা, তারা দেখবেন একটু অন্যরকম বাংলায় কথা বলছে। তারা আপনার বাংলাটায় পুরোপুরি অভ্যস্ত নয়, আপনি আবার তার বাংলায় অভ্যস্ত হতে পারবেন না। ফলে এটা হচ্ছে এই জেনারেশন গ্যাপ। এটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না আরকি। মানে আপনার বাবা যেভাবে হয়তো বাংলা বলতেন, আপনি সেভাবে হয়তো বলছেন না। ফলে আপনার ছেলেও সেভাবে বলবে না। লোকগান নিয়ে একটা প্রশ্ন, যে আজকাল পশ্চিমবাংলায় পূর্ব বাংলায় লোকগীতির চর্চা হচ্ছে বেশ, যেমন হাসান রাজার গান, সৈয়দ শাহানূর, বাউল আব্দুল করিমের গান, প্রমুখ বাউল সাধকের গান, যেটা উচ্চারণ ভঙ্গি ঠিক রেখেই হচ্ছে, এটা তো আশা জাগানিয়া ব্যাপার। তাহলে প্রমিত বাংলার নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কি দুই বাংলা কোনো যৌথ উদ্যোগ নিতে পারে? আহ এক আমি দুভাবে বলি, মানে আমি যদিও বলার কেউ নই, কারণ আমি নিয়ামক নই, বা আমি সবকিছু বললে কেউ মানবে না। তবে উচ্চারণ রাখা হচ্ছে তার কারণ, যে উচ্চারণে তাঁরা গিয়েছিলেন সেইটাকে ধরে রাখার চেষ্টাতেই ওই উচ্চারণটা এক থাকছে। অর্থাৎ যে গানটা যে সময় লেখা হয়েছিল তাকে সেই উচ্চারণেই গাওয়া, তাকে সম্মান দেওয়া, সেই জন্য। কিন্তু আপনি যে মুহূর্তে বলছেন যে আদর্শ লিপি, তার মানে কিন্তু আপনি সময়টাকে একটা জায়গায় আটকাতে চাইছেন। একটু হলেও হয়তো আমি বলবো আপনি 2020 বাংলাতে আটকে রাখতে চাইছেন। খুব ভালো কথা, আপত্তি নেই। আপনি 2020 একটা বাংলাকে আটকে রাখতে চাইলেন। কিন্তু আজ থেকে 20 বছর পরে বাংলাটা সারা দুনিয়ার সাপেক্ষে, সারা দুনিয়ার বাঙালি যেভাবে বলছে, আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে বড় হচ্ছে, তারা যদি নতুন কিছু আনতে চায়, তখনও কি একই নিয়মে আটকে রাখা যাবে? সম্ভব নয়। কারণ ইংরেজিও বদলাচ্ছে। কোনো কিছুই, কোনো ভাষাই এভাবে আটকানো যায় না। আটকাতে গেলে কি হবে? সংস্কৃত হয়ে যাবে। অর্থাৎ তাকে নিয়মে আটকাতে গেলে সেটা মরে যাবে। সংস্কৃত একটা মৃত ভাষা। কারণ আমরা ব্যবহার করি না, কারণটা কি? তার ভাষাটা, ব্যাকরণ বড্ড কঠিন। এটা হলে এটা হবে। আমি তাকে নিজের মতো করে বদলাতে পারছি না। আপনি দেখুন বাংলাটাকে আপনি কিন্তু নিজের মতো বদলাতে পারছেন। আপনি একরকম বাংলা বলছেন, আমি একরকম বাংলা বলছি। সব্বাইকে যদি একই রকম বাংলায় আনতে হয়, তাহলে প্রত্যেকের মগজ ধোলাই করতে হবে। অর্থাৎ প্রত্যেকের ব্রেনে একটা যন্ত্র বসিয়ে তাকে বোঝাতে হবে যে এইটাই হবে। অর্থাৎ আপনি একসঙ্গে ৩০ কোটি বাঙালি, যার মধ্যে কারো কারো বয়স ৯০, ১০০, ৮০, ৭০, আবার কেউ ১০ বছর, ৫ বছর। আপনি এই যে বিশাল বড় এজ রেঞ্জ, সবাইকে কি একই বাংলা শেখাতে পারবেন? সম্ভব নয়। কারণ যতদিন আপনি শেখাতে চাইবেন, ততদিনের সময় অনেকটা পেরিয়ে যাবে। সেই ততদিনে পেরিয়ে যাওয়ার সময়তে আবার অনেকে জন্মে গেছে, অনেকে চলে গেছে, নতুন বাংলা শব্দ ঢুকে গেছে, বাংলা ভাষায় শব্দ বদলে গেছে। সাহিত্যিকরা মানে চেষ্টা করছেন নতুন কিছু লেখার, একঘেয়েমি থেকে বেরোনোর চেষ্টা করছেন। ফলে এই যে নতুন যে এক্সপেরিমেন্ট, তাতেই কিন্তু মানে বাংলাটাকে আপনি ধরে রাখতে হতে পারবেন না। মাফ করবেন, আমি হয়তো মানে আমার ধারণাটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন খোলা জানলায় দাঁড়িয়ে, তাহলে দেখবেন যে এইটাই এই মুহূর্তে সবকটা বড় ভাষার সঙ্গে হচ্ছে। আজকে যদি বাংলা ভাষাভাষীর সংখ্যা মাত্র ১ কোটি হতো, আপনি ১ কোটি মানুষকে আগামী ১০ বছরের মধ্যে শেখাতে পারতেন। কিন্তু সংখ্যাটা ৩০ কোটি এই মুহূর্তে। সারা দুনিয়া জুড়ে ছেয়ে রয়েছে। উত্তর আমেরিকাতে যে বাঙালি রয়েছে, তাকে কি আপনি বাংলাদেশের বা বাংলা পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা বাংলা শেখাতে পারবেন? তিনি হয়তো মানতে চাইবেন না। ফলে অতটা সহজ কিন্তু নয় যে একই বাংলা করা। ফলে বাংলা ভাষার ভবিষ্যৎ কি? তা হয়তো বাঙালি যারা এই মুহূর্তে বাংলা ভাষার চর্চা করছে তাদের ওপরেই নির্ভরশীল। এটাকে না একই খাতে বওয়ানো আর যাবে না। কারণ মনে করুন নদীটার মানে শাখা নদী বা উপনদী নয়। এটা একটা বড় চওড়া নদী। মনে করুন এটা পদ্মা, মনে করুন এটা গঙ্গা। আপনি পদ্মা বা গঙ্গার গতিপথ কি ঠিক করতে পারবেন? তা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরে গেছে। ভাষাটাও সেভাবে সরে যাবে নদীর মতো। তাতে শাখা নদী আসবে, সেখান থেকে বেরোবে, নতুন কিছু একটা হবে,
মরে যাবে, কোনো একটা শাখা নদী মজে যাবে, কিন্তু এইভাবেই বাংলাটা এগোবে। এবং আজ থেকে যদি 300 বছর পরে আবার বাংলাদেশে জন্মাই, যদি আমি মানে আমার স্মৃতিশক্তি যদি আমাকে বলে যে আমি জাতিস্বর, আমার 300 বছর পরে বাংলা, আমি চমকে যাব। আজকে নজরুল ইসলাম আরেকবার যদি জন্মগ্রহণ করেন, আজকে রবীন্দ্রনাথ যদি আবার জন্মগ্রহণ করেন, তাদের আজকের বাংলাতে লিখতে হবে, কারণ তারা যে বাংলাতে লিখে গেছেন, আজকে সেই বাংলার চর্চা একটু কম। বঙ্কিমচন্দ্র মনে করুন, শরৎচন্দ্র মনে করুন, সেই বাংলা কি আজকে আমরা বলি? আমরা কিন্তু আর বলি না, আমরা ব্যবহার করি না। ফলে আজকে প্রজন্মের কাছে সেই বাংলা খুব খটোমটো বাংলা। ফলে স্বাভাবিক বাংলাটা এইভাবে বদলাচ্ছে, আমরা একটা নিয়মে বাঁধতে পারবো না। তারা চেয়েছিলেন একটা সময় পর্যন্ত ঠিক ছিল, তারপরে এবার বদল ঘটেছে। এই বদল না হলে তো আসলে দেখবেন, আমরা বাংলা কিন্তু মূলত কথ্য বাংলা। আমি মুখে যা বলছি তাই লেখা হচ্ছে। হুমায়ুন আহমেদের লেখা যখন পড়ছি, আমি ঢাকায় গিয়ে বুঝতে পারছি যে উনি যেটা লিখেছেন সেটা কিন্তু মানুষ মুখে বলে। মানুষ যে ভাষায় কথা বলে কথ্য বাংলা, তাই কিন্তু মূলত লেখ্য বাংলা হয়ে যায়। উল্টোটা কিন্তু হয় না। এবং মানে উল্টোটা হয় না বলতে, লেখার বাংলায় কিন্তু মুখে শেষ পর্যন্ত উঠে আসে, কারণ এই এই চক্রটা চলতে থাকে। যে কারণে চলিত ভাষা হারিয়ে, মানে চলিত ভাষা রয়ে গেছে, সাধু ভাষা হারিয়ে যাচ্ছে। কারণ ওই সাধু ভাষায় মানুষের কথা বলে না, আর এই চলিত বাংলাটাই, কথ্য বাংলাটাই ক্রমশ বদলাচ্ছে। যাই হোক, এগুলো মানে আমার মানে অনেকজনের সঙ্গে আলোচনা করতে করতে উপলব্ধি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনি যে কথাগুলো বললেন, সত্যি বলছি, কাজীদা, আমি কাজীদা, আমাদের বাঙালিয়ানা আমরা যেভাবে দাদা বলি, সম্বোধনে সম্মানে বলি, আপনি একদম মানে ধন্যবাদ এই প্রশ্নগুলো তোলার জন্য। মানে কি হলো বলুন তো, আমারও একটুখানি মস্তিষ্ক চর্চা হলো, কারণ এই প্রশ্নগুলো আমাকে ভাবতে বাধ্য করলো। এবং মনে হলো আমার যে আপনাকে উত্তর দিতে গিয়ে আমিও তাৎক্ষণিক কিছু ভাবনা চিন্তা এলো, এবং এই আলোচনার রেশ ধরে আমি হয়তো অন্য কোনো জায়গায় আড্ডায় যাব। এবং আমি দাদা আপনাকেই বলছি যে, মাসকাবাদ দা, আমি আপনাকেই বলছি, আপনাকে শব্দবাজি পেজে একদিন আড্ডায় আসতে হবে, সেখানে কিন্তু এই আলোচনার রেশ থাকবে। সেখানে আপনি যা যা শুনলেন, আজকে দেখলেন, বললেন, আপনি কিন্তু সেগুলো টেনে আনতে পারবেন। আমরা সেইভাবেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কারণ এই আলোচনাটা প্রয়োজন দিনের শেষে। যদি আলোচনা করি তবেই না মানুষ, মানে বাঙালির মধ্যে এই বোধটা তৈরি হবে যে হ্যাঁ, বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, আমাকে তাকে নিজের মতো করে বাঁচিয়ে রাখতে হবে। রয় চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুন্দর আজকে সময় কেটেছে, এবং শব্দবাজি মোটামুটি মনে হচ্ছে বেশ গতিশীল ছিল, তাহলে কখন যে 1 ঘন্টা চলে গেছে আমরা বুঝতেই পারিনি। ঠিক তাই। আবারও কৃতজ্ঞতা, আশা করছি শীঘ্রই দেখা হচ্ছে আবার। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে আসতেই হবে আমাদের শব্দবাজির পেজে। আর আমার যাদের সঙ্গে নতুন আলাপ হলো তাদের বলবো, শব্দবাজি বলে একটা ফেসবুক পেজ রয়েছে আমাদের, SHABDABAAJI। আরেকবার বলছি, ফেসবুকে গিয়ে সার্চ করবেন SHABDABAAJI। আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওখানে আলোচনা করি। প্রত্যেকে ওখানে মতামত জানান। বাংলাদেশের মানুষ রয়েছেন, পশ্চিমবঙ্গে, সারা দুনিয়ার মানুষ রয়েছেন, বাংলা ভাষার চর্চা করি। আপনাদের সব্বার আমন্ত্রণ রইল আমাদের ফেসবুক পেজে আসার। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। আপনাদের অভিমত, প্রশ্ন আমাদের আলোচনাকে ঋদ্ধ করেছে। সবাই অনেক ভালো থাকবেন। কেমন? শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ।